আচ্ছা, আমরা শুরু করি। বাকিরা তো আসবে আস্তে আস্তে, সমস্যা নেই। আমরা লাস্ট দিন যেটা দেখতেছিলাম আসলে তোমার, আমাদের একটা প্রোগ্রামে আসলে কি কি থাকে আসলে। একটা প্রোগ্রামে আমাদের, যে আমরা প্রোগ্রামগুলো যে দেখছিলাম আমাদের, জি নাই। আমাদের যে একটা নর্মাল একটা প্রোগ্রাম, আমাদের যে একটা প্রোগ্রাম দিচ্ছিলাম, একটা বেসিক আমাদের প্রোগ্রামের অনেকগুলো আমরা যদি দেখি, খেয়াল করি আসলে অনেক ধরনের সিম্বলই থাকে। যেমন এখানে ব্যাক স্ল্যাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে এখানে ব্যাক স্ল্যাশ আছে। তারপর এখানে ব্যাক স্ল্যাশ আছে। তারপর এখানে বিভিন্ন আলফাবেট আছে। তারপর স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ চিহ্ন এখানে দেখা যাচ্ছে, ব্র্যাকেট দেখা যাচ্ছে, কার্সর কার্সর ব্র্যাকেট দেখা যাচ্ছে, তারপর ডট দেখা যাচ্ছে, তারপর ডিজিট দেখা যাচ্ছে অনেকগুলা, ফার্স্ট ব্র্যাকেট দেখা যাচ্ছে, সেমিকোলন দেখা যাচ্ছে, ইকুয়াল চিহ্ন দেখা যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট আছে। ঠিক আছে। তারপর ডাবল কোটেশন আছে। ঠিক আছে, এখন অনেক মানে মানে আলফাবেট দেখা যাচ্ছে, লেটার দেখা যাচ্ছে, স্পেশাল কিছু ক্যারেক্টার দেখা যাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের সিম্বল, স্পেশাল, তারপর প্যারেনথেসিস দেখা যাচ্ছে। এগুলা মিলে আমাদের একটা প্রোগ্রামে এই ক্যারেক্টার গুলো আমরা দেখি আর কি। হ্যাঁ, আমরা আলফাবেট দেখি, তারপর ডিজিট দেখি, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আমরা দেখাইছি কয়েকটা। আমাদের এগুলো তো অপারেশন, একটা যোগ বিয়োগ গুণ ভাগ করি আমরা। হ্যাঁ, তারপর ভাগশেষ বের করি। তারপর এগুলা এই যে তোমার ইনক্লুড করার সময় এটা লাগে। ঠিক আছে, তারপর আমাদের থার্ড ব্র্যাকেট লাগে, ফার্স্ট ব্র্যাকেট লাগে ফাংশনের সময়। ইনক্লুড করার সময় ওই প্রিফিক্সের ডানে পাশে হেডার ফাইলের দুই পাশে নামে দিতে হয়। হ্যাঁ, তারপর ডাবল কোটেশন লাগে একটা, এটা মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার লেখার জন্য। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশনের শুরু বা শেষটা বুঝাই, প্রোগ্রামের শুরুটা শেষটা বুঝাই। সেমিকোলন দিয়ে আমরা প্রোগ্রামের শেষটা বুঝাই। হ্যাঁ, তারপর কমা কমা দিয়ে আমরা ওই ভ্যারিয়েবলগুলোর নাম ডিক্লেয়ার করি। ওরকম অনেকগুলো জিনিসপত্র আমরা দেখছিলাম। হ্যাঁ, তো এগুলা নর্মালি মোটা দাগে থাকে একটা প্রোগ্রামে, এগুলা দেখি আমরা। তো আমি ডেটা টাইপ নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। ডেটা টাইপ তিন ধরনের মেইনলি আসছে। প্রাইমারি ডেটা গুলা আমরা বলছিলাম যে তোমার ইন্টিজার, ক্যারেক্টার, এগুলো বলছিলাম আমরা। ইন্টিজার হলো তোমার মনে করো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এগুলার মাঝখানে যতগুলো পূর্ণ সংখ্যা আছে আর কি। হ্যাঁ, মানে -1000, উইথ -100, +100, 0, -2, +2, পূর্ণ সংখ্যা, ইন্টিজার, যেটাকে তোমরা আসলে ওই জেড বলো আর কি, জেড সেট আর কি যেটা। আর ক্যারেক্টার বলতে আসলে আমরা কি ক্যারেক্টার বুঝি? ক্যারেক্টার আসলে তোমার একটা আলফাবেট হইতে পারে, একটা নাম্বার হইতে পারে, হ্যাঁ, একটা হ্যাশ চিহ্ন হইতে পারে। বলছিলাম যে সিঙ্গেল কোটেশনের মাঝখানে থাকতে হয় ক্যারেক্টার আর কি। এমনকি একটা স্পেসও হইতে পারে। হ্যাঁ, স্পেসও, একটা সিঙ্গেল স্পেসও একটা ক্যারেক্টার, একটা সিঙ্গেল কমাও একটা ক্যারেক্টার। তবে জিনিস হলো একটা থাকতে হবে, অ্যাজ এ ইউনিট একটা থাকতে হবে, মাল্টিপল ইউনিট থাকা যাবে না। তারপর ফ্লোটের কথা বলছিলাম। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ফ্লোটের মধ্যে আমরা বলছিলাম যে ফ্র্যাকশন গুলো থাকে, যেমন -5.5 হইতে পারে, +5.5 হইতে পারে, 0 হইতে পারে, 0.5 হইতে পারে, -0.5 হইতে পারে, এগুলো আর কি পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশ, ফ্র্যাকশন। ফ্লোট আর ডাবলের মধ্যে আমি ডিফারেন্স বুঝলাম, ফ্লোটের প্রিসিশন বেশি। এটা যদি 2 ঘর পর্যন্ত দিতে পারে, যে 5.55, এটা হয়তো তোমার 4-5 ঘর বা আরো বেশি ঘর পর্যন্ত দিতে পারে, যে 1 4 1 5 9 2 3 এরকম আর কি। ডট ডট করে অনেক ঘর পর্যন্ত দিতে পারে, প্রিসিশন বেশি। হ্যাঁ, না এর জন্য অ্যালোকেটেড মেমোরি যদি 4 বাইট হয়, এর জন্য অ্যালোকেটেড মেমোরি 8 বাইট। 4 বাইট মানে প্রতি বাইটে 8 বিট হয়, তাহলে 4 × 8 = 32টা বিট। আর এখানে হলো তোমার 8 × 8 = 64টা বিট। ঠিক আছে, তো অ্যালোকেটেড মেমোরির সংখ্যা বেশি হয় আর কি, ডাবলে আর কি। তো ওই যে আমাদের ফ্র্যাকশনটা কি, তুমি ডেসিমালে মানে ফ্র্যাকশনের পরে আগে পরে কতটুকু ঘরে তুমি রাখবা, এটা প্রিসিশন আমরা বলি। যত বেশি তত প্রিসাইসলি স্টোর করতে পারি। ডিরাইভ ডেটা বলছিলাম, স্ট্রাকচার ইউনিয়নের কথা বলছিলাম, যে স্টুডেন্ট একটা স্ট্রাকচারের কথা বলছিলাম, যে স্ট্রাক্ট স্টুডেন্ট। তোমার তো ইন্টিজার মনে করো রোল নেম, যে মনে করো রোল দিলা। হ্যাঁ, তারপর মনে করো ক্যারেক্টার নেম এরকম দিলা। ক্যারেক্টার, এটা এটা বুঝবা না এখনো, বাট এটা মনে করো ক্যারেক্টার একটা সিকোয়েন্স আর কি। হ্যাঁ, তারপর মনে করো ফ্লোট, সিজিপিএ, এরকম আর কি। এরকম আর কি ফোন নাম্বার, মনে মনে করো ইন্টিজার ফোন নাম্বার, এরকম আর কি। এটা একটা স্ট্রাকচার। এই ডেটা টাইপটা যেহেতু আমরা বানাইলাম, এই জন্য ডিরাইভ বলতেছি। মানে এই ডেরিভেশনটা আমরা করলাম। স্টুডেন্ট টাইপের একটা ডেটা, স্টুডেন্ট টাইপের একটা আমরা স্ট্রাকচার আমরা ডিরাইভ করে বের করলাম, এই জন্য স্ট্রাকচার আমরা বলতেছি। ইউনিয়ন স্ট্রাকচার মতোই আর কি, বাট একটু ডিফারেন্স, ওইটা আমরা পরে দেখবো আর কি।
তারপর ইনুমারেশন আছে, ইনুমারেশন আমরা পরে দেখবো। ইউজার ডিফাইন্ড কিছু ডেটা টাইপ আছে, এগুলো আমাদের মতো করে আমরা ডিফাইন করতে পারি, এই জন্য ইউজার ডিফাইন বলতেছি। প্রাইমারি যেগুলো আছে এগুলো আসলে অলরেডি ডিফাইন, ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট ডাবল এগুলো আগে থেকে সিস্টেম থেকে ডিজাইন করা। ডিএফটা আমরা বের করতে পারি। আর ইউজার ডিফাইন ডেটা টাইপ এটা আসলে একটা একটা মেথড, এটা তোমার আমরা সামনে দেখবো আর কি। তো কয়েকটা উদাহরণ আমি এখানে দেখাই। যেমন এখানে উদাহরণ তোমার আছে যে ইন্টিজার দেখতে কেমন হয়। ইন্টিজার গুলো আমরা প্রাইমারি যে ডেটা গুলোর কথা বলতেছি, যেমন ইন্টিজার কিভাবে ডিক্লেয়ার করে আর কি। যেমন ইন্টিজার দিয়ে তোমার এখানে একটা মেমোরি অ্যাড্রেসের নাম দিস, যেটা আমরা ভ্যারিয়েবল বলতেছি আর কি। হ্যাঁ, ইন্টিজার ভ্যারিয়েবল। আর যদি কনস্ট্যান্ট হতো সামনে হতো আমরা CONST এটা লিখতাম আর কি। এখানে এখানে ডিক্লেয়ার করা হলো, এখানে সাথে সাথে একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হলো। দেখবা যে লক্ষ্য করবা যে সেমিকোলন দিয়ে কিন্তু একটা লেখা গেছে। হ্যাঁ, মানে সেমিকোলন হলে দাড়ি কমার মতো আর কি। একটা বাক্য লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম, আর একটা বাক্য শুরু করতে যাচ্ছি, তার আগে একটা দাড়ি দেওয়া উচিত। তো এখানে ওইটা এই সেমিকোলন দেওয়া হয়েছে আর কি। ডিক্লেয়ার করলাম, তারপর ভ্যালুটা অ্যাসাইন করলাম। একইভাবে ফ্লোট এইভাবে ডিক্লেয়ার করা যায়, এইভাবে ডাবল এইভাবে ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে। তারপর ক্যারেক্টার এখানে আছে, ক্যারেক্টার লেটার, যেমন ওয়াই একটা দিলাম, আমরা হ্যাশ চিহ্ন দিতে পারতাম এখানে। হবে ক্যারেক্টার ডিক্লেয়ার করা যায়। এখানে একটা রিয়েল লাইফ প্রোগ্রাম দেওয়া আছে, যেমন আমাদের একটা যোগফল ইন্টিজারে রাখা যায়, মানি টাকা পয়সার হিসাব তো ফ্লোটে রাখলাম, লেটার হিসেবে রাখলাম। বাইরের হলে যেমন ফ্র্যাকশন হয় যেন ডাবলে রাখলাম। তো কিছু ফাংশনালিটি করে আমরা প্রিন্ট করলাম আর কি। ঠিক আছে, প্রিন্ট করলে এরকম আসে আর কি। তো এইভাবে ডিক্লেয়ার করতে হয় ফাংশন গুলো আর কি, ডেটা গুলো আর কি ডিক্লেয়ার করতে হয়, ইন্টিজার ফ্লোট ডাবল এরকম করে থাকে। আমি বলছিলাম যে একটা ডেটা টাইপ গুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডিফায়ার আমরা যুক্ত করি। ঠিক আছে, যে কিরকম আর কি। ইন্টিজার যে এক্স বললাম, এক্সটা কিরকম আর কি, সাইন, আনসাইন, শর্ট বা লং। শর্ট বা লং থেকে বুঝতেছো ওই যে আমি বিটের কথা বললাম, যে একটা ইন্টিজারের জন্য হয়তো 2 বাইট বরাদ্দ আছে আর কি। 2 বাইট মানে তোমার এক বাইটে 8 বাইট, 8 বিট যেহেতু, 16টা বিট, 16টা বিটস। আমি বলছিলাম যে এটা কম্বিনেশন কনভেনশন কম্বিনেশন তোমরা পড়ছো যে তিনটা যদি ঘর থাকে, প্রতিটা ঘরে যদি পসিবল ক্যারেক্টার সেট যদি মনে করো এন সংখ্যক হয়, তাহলে এখানে এনটা বুঝতে পারে, এখানে এনটা পসিবল ক্যারেক্টার বুঝতে পারে, এখানে এনটা পসিবল ক্যারেক্টার বুঝতে পারে। তাহলে এই তিনটা ঘরে কতগুলো আর কি তোমার পারমুটেশন আমরা পাবো আর কি, n × n × n, যেটাকে আমরা n³ বলতেছি। যেখানে এন হইলো পসিবল ক্যারেক্টার সেট, প্রতিটা ঘরে কয়টা বুঝতে পারে, আর 3 হইলো কয়টা পসিবল ঘর আছে আর কি। ঠিক আছে, তো 16 বিট যদি চিন্তা করো, 16 বিট মনে করবা মেমোরিতে আসলে 16টা এরকম বিট আর কি, 16টা ঘর এরকম আর কি। তো 16টা ঘর আছে, প্রতিটা ঘরে আমরা কি বুঝতে পারি, আমরা বলছিলাম তোমাদের যে 5 মানে 5 না, 5 কে তো কম্পিউটার 5 আকারে রাখে না, কিভাবে রাখে, বাইনারিতে কনভার্ট করে, 2 × 4 হাতে 1, তারপর 2 × 1 = 2, শূন্য, 2 দিয়ে কাটলে শূন্য, হাতে 1, তাহলে 1 0 1, 1 টপ বটম টু টপ, 1 0 1। এইটা হলো আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন অফ দ্য ডেসিমাল নাম্বার 5। ঠিক আছে, তো কম্পিউটার আসলে 5 কে 1 0 1 আকারে তোমার রিপ্রেজেন্ট করে মেমোরিতে রাখে। তো 1 0 1 এটা আসলে আমাদের এখানকার 1 0 1 1 0 1। ঠিক আছে, যদি 8 বিট ঘর হয় তাহলে 1 2 3 4 5 6 7 8, বাকিগুলা শূন্য দিয়ে তুমি ফিল আপ করবা, মানে কিছু নাই, মানে মানে 123 আর শূন্য, 123 একই কথা, জাস্ট ঘরগুলা ফিল আপ করার জন্য আর কি, সামনে শূন্য দিয়ে প্যাডিং করা আর কি। সো এটা হলো আমাদের 5 রাখার একটা রিপ্রেজেন্টেশন আর কি, বাইনারি মোডে আর কি। ঠিক আছে, তো এইটাই আর কি। তো আমি শর্টের জন্য যদি মনে করো 2 বাইট দিই, লং এর জন্য হয়তো 4 বাইট দিলাম, তাহলে কি বুঝলা, যে এখানে হয়তো আরো ঘর অনেকগুলা বেড়ে যাবে আর কি। ঠিক আছে, 2 বাইটে যদি, 2 বিট, 2 বাইটে যদি, वॉइस के कलर सुरजीत वाले को कैमरा तो है। সো মনে করো শর্ট যদি এক 1 বাইট হয়, লং যদি 2 বাইট হয় বা 4 বাইট হয়, তাহলে বুঝলা কি এটা 4 গুণ আর কি। এখানে যদি 2 টু দি পাওয়ার 1, মনে করো কত, 1 বাইট তো 8টা আর কি, 2 টু দি পাওয়ার 8, এতগুলা কম্বিনেশন যদি রাখা যায়, 4 মানে 4 × 8 = 32, 2 টু দি পাওয়ার 32টা কম্বিনেশন রাখা যাবে। মানে আমি বলতেছি মানে আমরা আগের ক্লাসে বলছি 2 টু দি পাওয়ার 8 মানে 256, 256টা রিপ্রেজেন্টেশন রাখা যাবে। 256টা কত থেকে কত, 0 থেকে 200 শুরু করে 255 পর্যন্ত। ঠিক আছে, জিরো রিপ্রেজেন্টেশন হলো মনে করো 0 0 0, ওয়ান এর মনে করো 0 0 1, 2 এর মনে করো 0 1 0, এভাবে আর কি, এভাবে 256টা সিকোয়েন্স তুমি পাবা। ঠিক আছে, তো এভাবে আমরা রাখি আসলে ডেটা গুলো আর কি। তো সাইন, শর্ট লং দ্বারা বুঝতে পারছো যে বড় স্পেস ছোট স্পেস, লং হলো বড় স্পেস। সাইন আনসাইন দ্বারা যেটা বোঝাচ্ছে, মনে করো 1 বাইট, একটা ইন্টিজার রাখার জন্য যদি মনে করো দুই বাইট, মনে করো 1 বাইট যদি লাগে, কথার কথা ধরো 1 বাইট যদি লাগে মানে 8টা বিট, 8টা বিট মানে 2 টু দি পাওয়ার
টু টু দি পাওয়ার 8টা কম্বিনেশন। হ্যাঁ, টু টু দি পাওয়ার 8টা কম্বিনেশন মানে কত? 256, মানে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত রাখতেছি আমরা। এটা হলো যদি আনসাইন্ড হয়, মানে কি তোমার নেগেটিভ কোনো নাম্বারের কোনো সুযোগ নাই, তাহলে তোমার 0 থেকে শুরু করে নাম্বার লাইনে যদি পজিটিভ নাম্বার লাইন চিন্তা করো, 0 থেকে শুরু করে 256টা স্লট, মানে 0 সহ যেহেতু 1 থেকে 255 আর 0 সহ একটা, টোটাল 256টা কম্বিনেশন রাখতে পারো। মানে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যে নাম্বার আছে, মানে ইন্টিজার এক্স ইকুয়াল কত থেকে কত বসাতে পারবো, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত রাখতে পারবো। এখন যদি আমি এটা সাইন দিই তাহলে কি হবে? সাইন দ্বারা বোঝাচ্ছে, সাইনের ক্ষেত্রেও সেম আর কি, জাস্ট মানে তুমি ভাবে লিখছো যে এক্স এক্স এর মতো লিখছো, মানে আনসাইন্ড ইন্টিজার এক্স যদি লেখো, তাহলে এই এক্স নামক যে মেমোরি সেলটা আছে, এখানে কি কতটুকু রেঞ্জের ডেটা বুঝতে পারে, ইন্টিজার বুঝতে পারে, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। বাট ইন প্লেস অফ আনসাইন্ড, যদি ইফ ইউ ইউজ সাইন্ড দিস মডিফায়ার, মানে হোয়াট উইল হ্যাপেন? this the the amount of মানে amount of memory space is same, but it will be distributed along negative space and positive space. 256টা কম্বিনেশন রাখা যায়, পজিটিভ সাইড নেগেটিভ সাইডকে দিতে হবে, পজিটিভ সাইড দিতে হবে, তাহলে দুই ভাগে ভাগ করে দিব আমি। তো 256কে যদি তুমি দুই দিয়ে ভাগ দাও তাহলে কত হচ্ছে? 128টা হচ্ছে, ঠিক না? 128টা হচ্ছে। So তুমি কি যেটা করবা, 128, তাহলে কত থেকে শুরু? -128 থেকে -1 পর্যন্ত, এখানে 128টা চলে গেল। এবার 0 সহ এদিকে আর কয়টা দিতে পারবে? 128টা দিতে পারবা। তাহলে 1 2 যদি দুইটা সংখ্যা হয়, তাহলে 1 2 3 যদি তিনটা সংখ্যা হয়, তাহলে 1 2 7 হলো 127টা সংখ্যা, তার সাথে এডিশনাল যে 0, ওইটার জন্য কত? আরেকটা, টোটাল 128টা। তাহলে এইদিকে পজিটিভ নেগেটিভ সাইডে 128টা, পজিটিভ সাইডে 128টা। তাহলে ইন টোটাল যদি আমরা সামারি করি, এটা রেঞ্জটা কত? -128 থেকে +127। এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই -2 টু দি পাওয়ার, ভালো করে লিখি, এটাকে লেখা যায় এইভাবে, 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 8 - 1 থেকে +2 টু দি পাওয়ার 8 - 1। এখানে -1টা পাওয়ারে আছে, মানে 2 টু দি পাওয়ার 7 আর কি। আর এখানে সরি, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 8 - 1 -2 টু দি পাওয়ার 8 - 1 থেকে +2 টু দি পাওয়ার 8 - 1 - 1। কথা বুঝতে পারছো? কারণ এখানে 2 টু দি পাওয়ার 8টা কম্বিনেশন ছিল, 256, 2 টু দি পাওয়ার 8, ওইটাকে দুই দিয়ে ভাগ দিছে, 2 টু দি পাওয়ার 7 হিসেবে। 2 টু দি পাওয়ার 7টা বাম পাশে, 2 টু দি পাওয়ার 7টা ডান পাশে। তো বাম পাশে -128 মানে 2 টু দি পাওয়ার 7 থেকে -1, আর এদিকে হলো 0 থেকে 127 মানে 2 টু দি পাওয়ার 7 - 1। ওইটাকে আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, যে 2 টু দি পাওয়ার নাম্বার অফ বিটস -1, নেগেটিভ সাইড থেকে শুরু করে 2 টু দি পাওয়ার নাম্বার অফ বিটস -1 -1। এটা কি বুঝতে পারছো রেঞ্জটা কিরকম হবে যদি সাইন্ড হয়? জি স্যার। n বিট, n বিট, অথবা কি n/8 বাইটস অ্যালোকেটেড যদি থাকে, তাহলে এইভাবে আমরা করে থাকি আর কি। এটা হলো সাইন আনসাইন্ড এর জিনিসটা এরকম। আনসাইন্ড এর ক্ষেত্রে 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত ওইটা 2 টু দি পাওয়ার n - 1 পর্যন্ত এটা পাওয়া যায়। সাইন্ড এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n - 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n - 1 - 1 পর্যন্ত এই রেঞ্জটা তোমাকে দেওয়া হয়। ঠিক আছে? তো আনসাইন্ড যখন ইউজ করবে সেক্ষেত্রে তুমি নেগেটিভ গুলো ইউজ করতে পারবে না। এমন যদি তোমার কোনো ডেটা ইউজ করার দরকার হয় যেটা কখনো নেগেটিভ হবে না, সেই ক্ষেত্রে তুমি আনসাইনটা ইউজ করলে তোমার আসলে কি হচ্ছে, তোমার আসলে রেঞ্জটা অনেক বাড়ে যাচ্ছে। দেখো, এটা 2 টু দি পাওয়ার n - 1 - 1, মানে কি এখানে লাস্ট নাম্বারটা হলো পজিটিভ 127, এখানে লাস্ট নাম্বারটা হলো 155, মানে কি আরো লম্বা 128 থেকে 125, এই লম্বা রেঞ্জটা তুমি হারিয়ে ফেলতেছো অথবা পাচ্ছ না। যদি তুমি, তোমার লাগবে আসলে আনসাইন, মানে তুমি পজিটিভ নাম্বার নিয়ে কাজ করবা, মানে নন নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করবা, নন নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করবা, বাট অযথা তুমি সাইন দিয়ে রেখে যাচ্ছ, মানে কি তুমি এই যে রেঞ্জটা আছে এটা তুমি বিনা কারণে শুধু শুধু মিস করলা। এখন এখানে মানে তুমি ইন্টিজার, মানে সাইন্ড ইন্টিজার এক্স ইকুয়াল 250 এটা লিখতে পারবো না কখনো। বাট তুমি রাদার দ্যান দ্যাট, তুমি যদি আনসাইন্ড ইউজ করতা তাহলে এটা ইজিলি লিখতে পারতা, 255 লিখতে পারতা। বুঝতে পারছো কি? এটা মডিফায়ার, মানে মডিফাই করতেছে, তোমার রেঞ্জটাকে মডিফাই করে দিচ্ছে, টাইপটাকে মডিফাই করতেছে। ইন্টিজারটার ইন্টিজার না, এখন সাইন্ড বা আনসাইন্ড দুই ভাগে ভাগ হয়ে গেল। শর্ট লেগের ক্ষেত্রে এরকম, এখানে হয়তো যদি 1 বাইট চিন্তা করো, লঙ্গে হয়তো আরো 2 বাইট বা 4 বাইট, কিছু নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। কিভাবে ইন্টিজারের ক্ষেত্রে যেমন এটা কাজে লাগে, ফ্লোট ক্যারেক্টার ওগুলোর ক্ষেত্রে এটা সেম হবে আর কি, এটা অ্যাপ্লিকেবল আর কি। আমাদের এখানে একটা টেবিল আছে, এই টেবিলে যদি আমি এটা ফলো করি, টেবিলটা তুমি লক্ষ্য করো যে ইন্টিজার, এটার অনেকগুলো ভেরিয়েশন আছে।
মানে সাইন তো একটা ভেরিয়েশন, যে মনে করো সাইন ইন্টিজার এক্স, এটা তো একটা ভেরিয়েশন, যে ইন্টিজারের একটা ভেরিয়েশন হলো মানে অনেকটা অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে, যে ভেরি গুড বয়, ঠিক আছে, অনেকগুলো অ্যাডজেক্টিভ আর কি ইন্টিজার আছে, তার সাথে সাইন যখন লাগাবা তখন কি হবে, ওই যে নেগেটিভ সাইডে চলে যাবে, পজিটিভ সাইডে চলে যাবে। টোটাল লেন্থ হতো 65 সামথিং, এই যে 65 535 536, এটা কত, এটা 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 হইলো এত হয়, মানে 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 26 - 1, এই যে এটা, এটা হলো কত, 2 টু দি পাওয়ার 16 - 1, এই নাম্বারটা যদি আনসাইন্ড হয় তাহলে পুরোটা পাচ্ছ পজিটিভ সাইডে, সাইড হলে দুই ভাগ হয়ে যাচ্ছে। আর যদি শর্টের কথা বলো, মেমোরি স্পেস ততটুকু রাখছে 2 বাইট 2 বাইটের মতো করে, বাট লং সাইনটা দেখো, এটা কিন্তু 4 বাইট হয়ে গেছে, হ্যাঁ। লংটা দেখো, লং এর ক্ষেত্রে ডাবল হয়ে যায়, শর্টের ক্ষেত্রে যতটুকু না, যে 2 বাইট করে, লং এর ক্ষেত্রে এটা 4 বাইট করে, ঠিক আছে। ক্যারেক্টারের ক্ষেত্রে দেখো, নর্মাল একটা সাইন যদি ক্যারেক্টার হয় তাহলে এটা 1/t, আনসাইন্ডের ক্যারেক্টার 1/t, বাট এটা ডেন্সটা আমি দেখাচ্ছিলাম, আনসাইন যদি হয় তাহলে পজিটিভ সাইডে থাকবে, আর সাইন যদি হয় -128 থেকে 127 যাবে। কারণ ক্লাসে আমি বলছিলাম যে ক্যারেক্টার তো আসলে নাম্বার না, বাট এখানে তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করে, এখানে যেমন সরাসরি বুঝতে পারতেছি যে আমি কত, এখানে 65,500, এটা আমি কিভাবে ডিক্লারে করবো, 65,500 টাকা মনে করো বেতন আমার, এটা লিখলাম যে ইন্টিজার মাই স্যালারি ইকুয়াল 65,500, বাট তারপর এখান থেকে এটা সরাসরি বোঝা যাচ্ছে যে এই রেঞ্জটা দেওয়া যায়, এই রেঞ্জটা আমি সরাসরি ইউজ করছি। এবার এখানে যে রেঞ্জটা দেওয়া আছে, ক্যারেক্টার তো আর 1 to 7 হয় না, ক্যারেক্টার তো এমন হয় যে তারপর হ্যাশ, তারপর স্পেস, হ্যাঁ, এগুলার জন্য তাহলে কিভাবে নাম্বারিংটা করা হয়, আমরা বলছিলাম যে আস্কি কোড আর কি, হ্যাঁ, আস্কি কোড বলে একটা জিনিস আছে, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আর কি আস্কি কোড। মানে আমি যে এটাকে বোঝাচ্ছি, তো আসলে কম্পিউটারকে আকারে রাখা যায় না, ঘুরে ফিরে রাখতে হবে কিসে বলো, বাইনারিতেই রাখতে হবে। এই যে ডেসিমাল নাম্বারগুলো দেখতেছো, এগুলোকে কিসে করা হয়, বাইনারিতে কনভার্ট করা হয়, কনভার্ট করে এই যে 101 এর বা এরকম যে র্যান্ডম সিকোয়েন্স না, স্পেসিফিক যে সিকোয়েন্সটা সেটা রাখা হয়। তো ক্যারেক্টারের ক্ষেত্রে কিভাবে রাখা হয়, এই যে এটাকে তোমাকে শুরু করা হচ্ছে, একে যে ডেসিমাল মানে এইভাবে করা হয় যে ক্যারেক্টারের একটা ম্যাপিং করা হয় একটা ডেসিমালের নাম্বার সাথে, তারপর বাকিটা এই যে এদের মতো আর কি, যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে রাখা যায় সেটা চেষ্টা করা হয়। তো ছোট হাতের যে এটা আছে এর জন্য আসলে অ্যাসাইন যে ডেসিমাল নাম্বার হলো 97, এর ছোট হাতের জেড হলো 122, মানে এভাবে নামবে এক এক করে, থেকে বি যেমন এক বেশি, মানে এ এর পরের সংখ্যাটা বি হলো 2 নাম্বার, এই জন্য 97 এর পর 98 পাবা, এইভাবে জেড এর যদি 122 হয়, ওয়াই এর ক্ষেত্রে পাবা 121, এভাবে আর কি, একটা লম্বা একটা 126টা, মানে 97 থেকে 122 তুমি বাইর করো, 26টা নাম্বারই পাবা, 26টা লেটারের জন্য 26টা নাম্বার। একইভাবে বড় হাতের এর জন্য তুমি পাবা 65, আহ বড় হাতের জেড এর জন্য পাবা তুমি 90, ঠিক আছে। একইভাবে 66-তে পাবা বড় হাতের বি, 89-এ পাবা তুমি বড় হাতের ওয়াই। এমনকি এভাবে মানে মাঝে মাঝে ভাবে লেখা হয়েছে যে নাম্বার 7, এটাও একটা ক্যারেক্টার, মানে ডাবল সিঙ্গেল কোটেশন দিছো মানে এটা ক্যারেক্টার, সিঙ্গেল একটা ক্যারেক্টার। একইভাবে তোমার জিরোকে, যে আমাদের যে জিরো আছে, জিরো যে ক্যারেক্টারটা, এটার অ্যাসাইন নাম্বার হলো 48, ঠিক আছে। তারপর 9-এর জন্য হলো এটা, মানে এটা কত, 48-এর মধ্যে 57, ঠিক আছে। 57-এর মতো করে জিনিসটা, যে 9-এর হলো আজকে তোমার 57। তো কি করা হয়, এই যে মনে করো যে মানে বি যেটা আছে 98, মনে করো বি এর 98 এর তোমার এই আজকে তোমার কি বাইনারি বের করা হয়, মানে বি তুমি কিবোর্ডে ট্যাপ করলা, কিবোর্ডে দিলা, ওটার কারেসপন্ডিং ম্যাপিং বের করা হলো 98, 98, তারপর এই যে নর্মালি ভাবে তোমার বাইনারিটা কনভার্ট করা হয়, যেমন এটা কত, 4 2 8, হাতে থাকলে শূন্য, 4 2 8 9, সরি 9, তারপর 2 দিয়ে ভাগ দিলে 2 2 4, 4 2 8, হাতে থাকলো 1, আবার ভাগ দিলে 12, হাতে থাকলো শূন্য, আবার ভাগ দিলে 6, হাতে থাকলো শূন্য, আবার ভাগ দিলে 3 2 6, হাতে থাকলো শূন্য, 2 1 2, হাতে থাকলো 1, তারপর লাস্টে হলো 1, তো 11000010, এটা হলো তোমার 48-এর বাইনারি। তো এটা বাইনারি আকারে তোমার এটা সেভ করা হয়। তো ক্যারেক্টারটা একটু মানে একটু হাত বোতল করে থার্ড পার্টি আকারে তোমার এটা রাখা হয় আর কি আর কি। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এভাবে একইভাবে স্পেস, হ্যাশ, এগুলোর জন্য আলাদা করে তোমার আস্কি নাম্বার আছে আর কি। তুমি যদি স্যার এভাবে বলো, স্যার শুধু ইন্টিজার ইউজ করলে সেটা কি সাইন ধরে নেয় না আনসাইন ধরে নেয় বাই ডিফল্ট? বাই ডিফল্ট তো তোমার সাইন হিসাবে চিন্তা করা হয় বাই ডিফল্ট, মানে কিছু যদি না লেখো, ইন্টিজার এক্স লেখো, তাহলে এটা বাই ডিফল্ট সাইন আকারে চিন্তা করা হয়। জি তুমি স্যার, যদি বুঝতে পারছি। তুমি যদি 250 ইউজ করতে চাও তাহলে হয়তো সেভাবে তোমাকে 250 তো না, মানে এখানে যেটা আছে 2 বাইট, তো এর রেঞ্জটা আরো বড়, মানে তুমি যদি 65,500 ইউজ করতে চাও তাহলে তোমাকে আনসাইনটা ইউজ করতে হবে, নাহলে তোমার এটা ধরতে পারবে না আর কি, রেঞ্জের বাইরে বলে গণ্য হবে আর কি। জি স্যার।
তো ইন্টিজার ক্যারেক্টার গুলো বোঝা যাচ্ছে, ফ্লোট ডাবলের জিনিসটা একটু আলাদা, হ্যাঁ। এটা এখানে যেমন সরাসরি বাইনারিতে রাখা হচ্ছে যে 16টা সেলে আমি 0 1 সিকোয়েন্স রাখলাম, পুরাটাই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছে। বাট ফ্লোট ডাবলের ক্ষেত্রে জিনিসটা একটু কমপ্লেক্স আর কি। এখানেও রেঞ্জ আছে। এখানে যেটা বোঝানো হচ্ছে যে সবচেয়ে মিনিমাম নাম্বারটা হলো এইটা, ম্যাক্সিমাম নাম্বার হলো এইটা। ফ্লোটের ক্ষেত্রে যদি 4 বাইট, 4 বাইট মানে কত বিট? 4 আসলে 32 বিট, হ্যাঁ। আর 8 বাইট তাহলে কত হচ্ছে, কত বিটস? 64। 64 বিটস। মানে 2^32টা কম্বিনেশন দেখা যাওয়ার কথা, এখানে 2^64টা কম্বিনেশন রাখার কথা। ঠিক আছে, এই ফরম্যাট স্পেসিফায়ার আমরা পরে পড়বো, ঠিক আছে, এখন এটা বলার কিছু নাই। বাট একটু শুধু দেখে রাখো আর কি। মানে এখানে দেখো যে নর্মালি ডি দ্বারা বোঝানো হয় ইন্টিজার, ঠিক আছে। মানে ডি এর আগে কিছু লেটার দ্বারা ওই অ্যাডজেক্টিভ গুলাকে রিপ্রেজেন্ট করা হয়, যেমন ঠিক আছে, যেমন ইউ দ্বারা বোঝাচ্ছে, যেমন এলডি দ্বারা বোঝাচ্ছে লং ইন্টিজার, এল ইউ দ্বারা বোঝাচ্ছে লং আনসাইন্ড আর কি। ইউ দ্বারা যদি আনসাইন বোঝায়, লং আনসাইন মানে অ্যাডজেক্টিভের প্রথম লেটার গুলো আর কি, লং আনসাইন্ড, আনসাইন, নর্মাল ইন্টিজার। এই যে আমি বললাম, তুমি বললে না যে আসলে নর্মাল ইন্টিজার এক্স লিখলে কি বোঝায়, দেখো ইন্টিজারকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ডি হলো এইটা, এটার সামনে লেখা আছে সাইন, সো বাই ডিফল্ট আসলে ডি দ্বারা আনসাইন কে আর কি বোঝানো হচ্ছে আর কি। তো এটা পরের বিষয়টা, এখন আমরা কথা বলতেছি না, আমরা মেইনলি টাইপ গুলো বোঝার চেষ্টা করছি। সো যেটা মেইনলি তোমার একটা ফ্লোট আর একটা ইন্টিজারের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? ফ্লোট আর ইন্টিজারের মধ্যে ফ্র্যাকশন বা একটা নর্মাল ইন্টিজারের মধ্যে পার্থক্য একটা আছে নাকি? ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, মনে করো যে 65 দশমিক, মনে করো 958, এইটার সাথে 65 তো পার্থক্য আছে। এখানে দুইটা সেগমেন্ট আছে, যে একটা দেখো 65, একটা হলো 958। এটাকে যদি তুমি সাইন্টিফিক আকারে প্রকাশ করো তাহলে কি হবে, 65958 5598 ইন্টু 10 কত, +1, হ্যাঁ, ঠিক আছে। অথবা মনে করো যে 0.065958, এটাকে রিপ্রেজেন্ট করবে কি হবে, 6.5958 10⁻², ঠিক না? ঠিক না? হ্যাঁ স্যার। এখানে একটা জিনিস এখানে কতগুলা জিনিস আছে, যেমন একটা ইন্টিজার আমি বললাম যে 65,732, এখানে কি কোনো সেগমেন্ট আছে? মানে এইটার সাথে এইটার পার্থক্যটা হলে এখানে কয়েকটা সেগমেন্ট আছে, দেখো দেখো যে একটা হলো দশমিকের আগে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তারপর এখানে একটা পাওয়ার আছে। 10 তো আমি বুঝতেছি যে ঠিক আছে, 10 হলে সব এটা স্যার বলতে হবে না, যেহেতু ডেসিমাল নিয়ে করতেছি তো 10ই থাকবে। বাট এখানে 3টা সেগমেন্ট আছে, এটা হলো এই দশমিকের আগে একটা পোর্শন, দশমিকের পরে একটা পোর্শন, আর একটা হলো পাওয়ার পোর্শন। তো এই ফ্লোট নাম্বার বা ডাবল নাম্বার রাখার ক্ষেত্রে এই 3টা সেগমেন্ট আলাদা আলাদা করে রাখা হয়। এই যে তোমাকে যে অ্যালোকেট করা হয়েছে, এই যে চার চার 4 বাইট মানে 32টা বিট, এই 32টা বিটের গোটার অংশকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়। প্রথম সেগমেন্টে রাখা হয় একটা জিনিস, দ্বিতীয় সেগমেন্টে রাখা হয় আর একটা জিনিস, লাস্টে ফাইনাল যে সেকশনটা আছে এখানে রাখা রাখা হয় একটা জিনিস। মেনলি যদি আমি বলি তোমার যে পাওয়ারটা কত হবে, পাওয়ারটা কত, যেমন এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার -2, তো এই জিনিসগুলো রাখা হয় এই মাঝখানের সেকশনটাতে। আর এই নাম্বারটা আসলে পজিটিভ না নেগেটিভ, একটা ফ্লোরটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এইটার ডাটাটা স্টোর করে রাখা হয় সামনের এই বিটটাতে। মানে টোটাল হলো 132 বিট। 32 বিটের মধ্যে প্রথম যে বিটটা মানে 32, আসলে আমরা পিছন থেকে ক্যালকুলেট করি যদিও, যাই হোক আমি এটা যদি বলি যে প্রথম যে ঘরটা এখানে রাখা হয় জিরো, পজিটিভের জন্য 0 রাখা হয়, নেগেটিভের জন্য 1 রাখা হয়। তাহলে এই সামনে যে সিম্বল কি, এটা এখানে এই প্রথম ঘরটাতে চলে গেল। পরের যে 8টা ঘর আছে 32টা ঘরের মধ্যে, এই 8টা ঘরে এই যে এক্সপোনেন্টটা আছে, পাওয়ারটা আছে, এই পাওয়ারটা যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা রাখা হয়। ঠিক আছে, কিভাবে রাখা হয় আমি দেখাবো। সবশেষে তোমার এই যে তোমার যে ফ্র্যাকশনটা রাখা হয় এই সাইডটাতে, লাস্টে যে তোমার 23টা বিট আছে এখানে রাখা হয় তোমার ফ্র্যাকশনটা। তোমরা এখন বলতে পারো স্যার এই 6টা কথা রাখবো, ঠিক না? এটা প্রশ্ন না, 6 কোথায় গেল? জি স্যার। এখন তোমার কি মনে হয় আমরা যে এই ঘরগুলোতে রাখতেছি এগুলা থেকে আমি কি 5 9 8 রাখতেছি, মেমোরিতে কি 5 9 8 রাখা যায়? স্যার এসব রাখা যায় কি 5 9 8? না স্যার, বাইনারি স্টোর করে। বাইনারি স্টোর করতে হয়, তাহলে তুমি বুঝতে পারছো স্যার, বাইনারি। তাহলে তাহলে স্যার আপনি তো ইন্টিজার যখন করতেছিলেন তখন কি 6553 এর আপনি একটা বাইনারি নিছেন,
যে 2 দিয়ে ভাগ ভাগ করে বাইনারি নিয়েছেন ওইটা তারপর বসায় আপনি দেখছেন যে 16 বিটে বসলে এরকম, 32 বিটে বসলে এরকম এরকম, তাহলে এখানে ফ্লোটের ক্ষেত্রে কি এরকম এরকম হবে না? উত্তর হলো যে হ্যাঁ ওইটাই হবে। আসলে তুমি এইটাকে, এই যে নাম্বারটা তুমি তো ডেসিমলে আছে, ডেসিমালটাকে তুমি বাইনারিতে নিয়ে যাবা, বাইনারিতে যাই দেখবা যে এরকম তোমার একটা একটা ফর্মুলা আসছে যে 1.1011101 10⁻2⁵ ঠিক আছে? ফ্র্যাকশনের তোমরা আইসিটি যদি পড়ে থাকো, ফ্র্যাকশনেরও তোমার কি বাইনারি রিপ্রেজেন্টেশন করা যায়। ওইটার যদি বাইনারি বের করো, বাইনারিটা তোমার মনে করো এরকম আসলে যে 1101.110। তো এটাকে তুমি যদি সাইন্টিফিক মোডে নিয়ে যাও তাহলে কি হবে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, সরি 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1.10110 10⁻+3। বুঝতে কি পারছো? জি স্যার। ফ্র্যাকশনটার বাইনারি নিব, বাইনারিটাকে সাইন্টিফিক মোডে লিখবো, সাইন্টিফিক মোডে লেখার পর এখন দেখো দেখি এই যে পোর্শনটা, এই ফ্র্যাকশনটা সবার লাস্টে 23 বিটে বসাইলাম, এই যে পাওয়ারটা 3, এই 3-এর আমি কি বাইনারি নিব, ঠিক না? 010, ওই বাইনারিটা এখানে আমি বসাবো 2 নম্বর ঘরে। আর সামনের যে ঘরটা প্লাস মাইনাস, এটা আমি কোথায় বসাবো? 0 বা 1 দিয়ে সামনের ঘরটা বসাবো। আর তুমি বলো দেখি, এইখানে 6 তো নিলাম না, এখানে কি ওয়ানটা নেওয়ার দরকার আছে? এই ওয়ানটা ফ্র্যাকশনের আগে, দশমিকের আগে এই ওয়ানটা কি নেওয়ার দরকার আছে? আচ্ছা একটা এক্সাম্পল দিই, মনে করো 0.0110, এই সংখ্যাটাকে যদি তুমি সাইন্টিফিক মোডে প্রকাশ করো তাহলে কি হবে? 1 ঘর 2 ঘর, 1.10 10⁻², ঠিক না? ঠিক লিখছি না? 1 ঘর 2 ঘর, তাহলে 1.10 ইন্টু 10 টু দি পাওয়ার 2, সরি 2 টু দি পাওয়ার -2, ঠিক আছে না? এই তোমরা কি সাইন্টিফিক মোড বুঝো না নাকি? আর টু ঠিক টু আছে দি স্যার। পাওয়ার ইউজ করলাম কেন? এটা বাইনারি নাম্বার না? জি বাইনারি, স্যার। এটা তুমি যদি এই যে 65,958, এটা কোন নাম্বার? ডেসিমল না? 10 বেস যেটা, জি স্যার। ওই জন্য 10 টু দি পাওয়ার তুমি লিখে, আর এখানে বাইনারি নাম্বার এই জন্য 2 টু দি পাওয়ার লিখলাম। সরি এখানে তাহলে 2 হবে, জি সরি। স্যার। তাহলে এখানে খেয়াল করো তুমি, এই শূন্য থেকে দশমিকের থেকে মানে জিরো থেকে, মানে তোমার এটা কি, তোমার যে কোনো নাম্বারকে তুমি যদি রিপ্রেজেন্ট করো সেটা ছোট হোক বড় হোক, নেগেটিভ সাইডে হোক পজিটিভ সাইডে হোক, সামনে এটা অলওয়েজ ওয়ানই থাকে, ঠিক আছে? এটা কি বুঝতেছো? তাহলে বন্ধু যখন লেখো বাইনারি নাম্বারের ক্ষেত্রে, জি স্যার। বাইনারি নাম্বার ক্ষেত্রে সবসময় ওয়ানই হয়। তো যেই জিনিস তুমি জানো যে অলওয়েজ ওয়ানই হবে, সেই জিনিসকে স্টোর করার দরকার আছে না স্যার। না? এই জন্য আমরা ওই ওয়ানটা রাখি না। আমি তো জানি, মনে মনে তো আমরা জানি যে ওয়ান আছে। কম্পিউটারকে আমি বলবো যে তোমার আসলে সবসময় ওখানে ওয়ানই আছে, তো তোমার এটা ধরার দরকার নেই। তুমি বাকি জিনিসগুলো মনে রাখো, যখন তুমি আবার রিকনস্ট্রাক্ট করবা তখন এই ওয়ানটা এখানে জাস্ট বসাই দিবা, অলওয়েজ মুখস্থ। মানে এই ওয়ানটা মুখস্থ বসাবা, বাকি জিনিসগুলো তোমার এই যে ডাটাতে স্টোর করে রাখছো সেখান থেকে আসবে। এটা কি বুঝছো কথাটা আমার? না স্যার, বুঝি স্যার। বুঝো নাই? স্যার টু টু দি পাওয়ার দিলে তো স্যার মানটা চেঞ্জ হয়ে যায় না? টেন টু না দি স্যার, পাওয়ার দিলে তো মনে হয় ঠিক থাকে স্যার। কি এইটা? জি স্যার। এটা তো বাইনারি একটা নাম্বার, বাইনারিকে আমি ডেসিমালে কেন লিখবো? আমি 10 করে কেন লিখছি? কথা বুঝো, এই যে আমি কি বললাম একটু আগে, 65.958, এটা তো ডেসিমালের নাম্বার, ঠিক আছে? জি স্যার। এইটা, এটাকে বাইনারি কনভার্ট করবে না, না কিভাবে ডাইরেক্ট রাখা যাবে? না স্যার, কনভার্ট করবো স্যার। তো বাইনারি যখন কনভার্ট করবে এরকম একটা ফর্ম আসবে না, বিশাল একটা সিকোয়েন্স 10, আসবে না? 65.95 আছে। 65 এর বাইনারি কত? 3 × 2 = 6, 2 × 4, হাতে থাকলো 1, 2 × 2 = 16, 2 × 32, হাতে থাকলো 0, আর 0, 2 4 0, 2, 2 × 4 0, 2 × 2 0, 2 0 1। তাহলে এই 65 রিপ্রেজেন্টেশন কি হলো? 1 0 0 0 0 0 1, তাহলে 65, ঠিক আছে? 65 দশমিক, এই যে এটা গেল 1 1 2 3 4 5টা শূন্য, তারপর 1। 95 যে আছে, 95 যে দশমিক, এটার ফ্র্যাকশন কি, এর বাইনারি কিভাবে বের করে? 5 জি স্যার, 5 বুঝতে পারলাম। শূন্য, হাতে থাকলো 1, 9 × 2 = 18, 19, ঠিক না? এরকম, ঠিক না?
জি স্যার। ওয়ান, এই যে ওয়ান পাইছো, এই দশমিকের পরে একটা ওয়ান আসলো, এবার আরো 2 দিয়ে গুণ দাও, 0, 9 2 18, আরেকটা ওয়ান পেয়েছো না, এখানে আরেকটা ওয়ান আসবে, এরকম আরেকবার 2 দিয়ে গুণ দাও, আর 2 16, তাহলে আরেকটা ওয়ান আসলো, এখানে ওয়ান। তো এইভাবে জিনিসটা আগায় যে 65.95 এর বাইনারি কত, আমি এই 3 ঘর পর্যন্ত নিলাম, যে 1000001.111, এই যে বাইনারি, এটা কিসের বাইনারি? 65.95 তো ডেসিমলে ছিল, তো ওইটার বাইনারি হলো এটা, ঠিক আছে। আর এটা সাইন্টিফিক মোডে গেলে কি হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 1.0000001 ইন্টু 2 টু দি পাওয়ার কত, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, +6। এবার কি বুঝছো? এবার গড়টা করে দিছি। এটা ডেসিমল, ওটার বাইনারি হলো এটা, বাইনারি এক্সপোনেন্ট, তোমার সাইন্টিফিক মোডের লেখাটা হলো এরকম। এবার কি বুঝছো? জি স্যার। তাহলে এখন স্যার কি হলো, সবে তো লিখলাম দশমিকের ঘরে। আবার বলো, কি বললা? স্যার মনে করেন এই যে 1.0000001 লিখলাম, তাহলে তো পুরোটাই তো প্রায় লিখে দিলাম, তাহলে ইঞ্জিনিয়ারিং ইয়েতে মোডে নিয়ে লাভ কি হলো? লাভ, এখানে আমি তো লাভ ক্ষতি করতে তো বসি নাই, এই ভ্যালুটা আমাকে মেমোরিতে রাখতে হবে, কিভাবে রাখবো এটা আমাদের টার্গেট, এখানে লাভ ক্ষতির হিসাব তো করতে বসি নাই। এই ভ্যালুটাকে রাখবো কিভাবে, রাখার একটা টেকনিক আমি তোমাকে বলতেছি, তুমি কিভাবে রাখতা? তুমি এই নাম্বারটা কিভাবে রাখতা 65.95? ডু ইউ হ্যাভ এনি বেটার সলিউশন, বেটার আইডিয়া? না স্যার। কম্পিউটারে কি AXYZ রাখা যায়, হ্যাশ রাখা যায় নাকি? না স্যার, ওগুলো তো বাইনারি। হ্যাঁ, সবার সবার আসলে পরিণতি কি, সবার পরিণতি তো বাইনারি, তো বাইনারিতে আনলাম। কারণ ফ্র্যাকশনকে কিভাবে রাখবো তুমি, একটা স্ট্রাকচারে রাখতে হবে না? সাইন্টিফিক মোড তোমার ইউনিভার্সাল জিনিস না, এটা ইউনিভার্সাল জিনিস, কারো ক্ষেত্রে হয়তো দশমিকের সামনে 6টা ঘর, 6টা নাম্বার থাকবে, কারো 37টা নাম্বার থাকবে, বাট বাট সাইন্টিফিক মোডের যে স্ট্রাকচারটা, এটা কি ইউনিভার্সাল না? দশমিকের আগে একটা সংখ্যা, পরে যতগুলো প্রিসিশন চাও ততগুলো, তারপর 2 এর পাওয়ার একটা সংখ্যা থাকবে। আচ্ছা, তাহলে স্যার ওই দশমিকের পরের যে মানগুলো আসলো না, ওটার কারণে কি ভ্যালু চেঞ্জ হবে না কিছুটাও? এটা প্রিসিশনের উপর নির্ভর করে, এই যে তুমি এখানে এই 3টা মানের কথা বলতেছো, যে আরো এটা নিলাম না কেন? জি স্যার। হ্যাঁ, ওইটা যে তুমি, আমি বললাম না যে 32টা বিটের প্রথমটা হলো 0 আর 1 এর জন্য, এখানে 65 তো আমাদের পজিটিভ সংখ্যা, 0 নিলাম। পরে যে 8 বিট, 8 বিট হলো যে এক্সপোনেন্টের জন্য, যে 6 আছে, 6কে রাখার জন্য। তারপরে যে 23 বিট, 23 বিট মানে কি, 2 টু দি পাওয়ার 23, মানে 23টা বিট তুমি রাখতে পারবে। এখন দেখো এখানে কত বিট আছে, এখানে তো আমাদের 1 2 3 4 5 6 7 8টা বিট ইজিলি রাখা যাবে। আচ্ছা স্যার। 0 0 0 0 0 0, 1 1 1, 23 বিট না, বাকিগুলা পরেগুলা বাই ডিফল্ট শূন্য, যেভাবে তোমরা শিখো আর কি। জি স্যার। তুমি যদি 25 বিট চাও, এখানে আছে 23 বিট, তাহলে লাস্টে দুটো ফেলে দিতে হবে, বুঝছো নাকি? জি স্যার। এটা চলে যাবে, এটা ইজিলি, এটা এটা বাচ্চা নাম্বার, সো এটা সহজে বসানো যাবে। সো আইডিয়াটা আসলে আসলে আশা করি বুঝছো যে ফ্র্যাকশন কিভাবে রাখা হয় আসলে, নাকি বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার মেমোরিতে যে 2 টু দি পাওয়ার 6 এটা যদি রাখা হয় তো কম্পিউটার তো স্যার এটা বুঝতে পারবে না, তখন কি আবার কনভার্ট করা হয় ওইটাকে? এক্স্যাক্টলি। তোমার যে 6টা আছে, 6 কি রাখা যায় নাকি? 6 তো রাখা যায় না, 6 এরও তোমার বাইনারি নিতে হয়। আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি, থামো। তো এটা হলো স্ট্রাকচারটা, আমি এখন যেটা বলতেছিলাম, যে প্রথম ঘরটা হলো সাইন বিট, মানে পজিটিভ না নেগেটিভ ওটার জন্য রাখা হয়। তারপরে আর কি তোমার ওই এক্সপোনেন্ট, যেটা পাওয়ারের যে হিসাবটা, আমরা ওটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, ওটাকে রাখতে হয়। যেমন 6 যেটা আছে, এডিশনে একটা জিনিস যুক্ত করতে হয়, যেটাকে বায়াস বলি আমরা। ওইটা আমি একটু পরে আচ্ছা, একটা জিনিসটা বলেই ফেলি আমি। সাইন তো অবশ্য ইজি, মানে ইজি, মানে খুবই ক্লিয়ার কাট, প্লাস হইলে 0 বসাবো, আর যদি মাইনাস হয় 1 বসাবো। ক্লিয়ার, মানে সব ক্লিয়ার, এটা এখানে কোনো কনফিউশনের কিছু নেই। ম্যান্টিসা যেটা আছে, ম্যান্টিসা হলো ওইটা, যে 1.0100001 যেটা আছে, এই সিকোয়েন্সটা গোটাটা এখানে আসে বসবে, এটা বলে ম্যান্টিসা বলে। হ্যাঁ, দশমিকের পরে জিনিসটা, এটা ক্লিয়ার। সাইন বিটেরটা ক্লিয়ার, ম্যান্টিসাটা ক্লিয়ার হওয়া উচিত, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। Clear, হ্যাঁ। আমি এই ওয়ানটা কেন রাখতেছি না? সময় ওয়ানই হয়। সবসময় 1ই হয়, 0.001, এটা সাইন্টিফিক মোডে নাও, এই দশমিকটা এখানে আসেই বসবে। 1.00001 নাও, দশমিকটা এখানে আসে, এই দশমিকটা এখানে আসেই বসবে। তো বাই ডিফল্ট অলওয়েজ 1 হয়, তো যেই জিনিস আমি জানি অলওয়েজ আছে,
সেই জিনিস আলাদা করে মুখস্থ করার আমার দরকার আছে? ওইটা আমার জানি যে ওটা কখনো ভুলবো না আমি, সো ওইটা ফিক্সড। সো যেগুলা ভ্যারি করে সেগুলা রাখি। যেমন এটা ভ্যারি করে, পাওয়ারটা ভ্যারি করে, যেমন এখানে কত আসলো, 6 আসলো। এখন একজন বলে যে স্যার 6 আসছে, 6 তো ডেসিমাল, আপনি বাইনারিতে করেন। তো ওইটা আর কি 6 আছে। এখন এটা খেয়াল করো, এই রেঞ্জ, পাওয়ারের রেঞ্জটা কত থেকে কত দিতে পারে। হুম, আমি এখানে 8 বিট বলছি ঠিক না? 8 বিট, তুমি বুঝতেছো এই হিসাবটা দেখো, সবসময় এইভাবেই করতে হয়। 8 বিট মানে কি, 2 to the power 8টা পসিবল সিকোয়েন্স, ঠিক আছে? আর তুমি এখানে সাইন্টিফিক মোডে কি দেখতেছো, যে আসলে পাওয়ার গুলা কি নেগেটিভও আসতেছে পজিটিভ আসতেছে, ঠিক না? জি স্যার। -6 তো আসতে পারতো, যদি এটা হয় যে 0.0001, মানে কি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মানে 2 to the power -4 আসতো না? সো নেগেটিভও আসে পজিটিভও আসে, তাহলে ঠিক কি বুঝলা? এখানে কি আনসাইন টাইপ কিছু আইডিয়া থাকবে না সাইন টাইপ জিনিস হবে আর কি, বলো দেখি। স্যার সাইন টাইপ। অবশ্যই সাইন টাইপ হবে, মানে এই সাইন টাইপ 2 to the power 28, এটা অবশ্যই 2 দিয়ে ভাগ দিয়ে 2 ভাগে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, মানে 2 to the power 7। 2 to the power 7 কত আসলে, 128। মানে কি, মানে -128 থেকে +127, 127। এটা হবে না? স্যার। ঠিক আছে, সরি কত লিখলাম, -120, হ্যাঁ, -128 থেকে 127 রাখা হবে। ঠিক আছে, এখন তুমি দেখো যে স্যার, এখন এখানে যে ঝামেলা না, এখানে এখানে মাইনাস আছে, এখানে আবার প্লাস আছে, আমি কিভাবে রাখবো? এখানে মানে অলরেডি একটা মাইনাস, সামনে মাইনাস রাখার জন্য একটা ব্লক ব্লক দেওয়া হয়েছে, এখানে কি এই মাইনাসটা রাখার জন্য কি আরো ব্লক আমি বের করবো? এমনি তো এক্সপোনেন্টের অবস্থা খারাপ, এটা রাখার জন্য আসলে বিট কম হয়ে গেছে। তো যেটা এখন করা হয়, একটা বায়াস অ্যাড করা হয়। মানে সেই জিনিসটা এরকম, মনে করো তুমি একটা, মানে ভুলে, মানে মনে করো কোনো একটা কারণে এরকম একটা লিস্ট পাইছো যে -5, -10, -12, ডট 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 ডট, এরকম পাইছো, মানে 3টা নাম্বার পাইছো, -5, -10, -12। ঠিক আছে, এখন একজন বলতেছে এগুলা নাকি বয়স। এখন কি একজন বলছে এগুলা নাকি বয়স, বাট এগুলাতে ইরর থাকতে পারে, তাহলে তুমি আসলে কি করবা? যে দেখেন ভাই, মিনিমাম বয়স তো 0 হইতে পারে, এখানে মিনিমাম নাম্বার কত, -12 না? তাহলে আমি যদি সবার সাথে এডিশনাল +12 করি, তাহলে ভ্যালুগুলো কেমন দাঁড়ায়? -12 সাথে 12 যোগ করলে 7, 10-এর সাথে 12 যোগ করলে 2, 12-এর সাথে 12 যোগ করলে 0। এগুলো এখন একটা ভ্যালিড এজ নাম্বার হচ্ছে না, এজের নাম্বার। 7 বছর বয়স, 2 বছর বয়স, 0 বছর বয়স, মানে কেবল জি জন্ম স্যার। নিয়েছে। মানে তুমি ভাবো যে এগুলা এজের বয়স, বাট কোনো একটা কারণে মনে করো নেটওয়ার্ক দিয়ে আসার সময় একটু ইরর খাইছে, ইররটা কেমন আর কি, শিফট হয়ে গেছে ভ্যালুগুলা। হইতে পারে এরকম অনেক সময় নয়েজের কারণে, ইন্টারফেসের কারণে ভ্যালুগুলার শিফট হয়ে যায়, বাট শিফটটা সবার সাথেই হয়েছে একই ভাবে। তাহলে এখান থেকে যদি আমি এইভাবে ইন্টারপ্রেট করি, মানে খুব একটা ভুল হবে না। এটাকে বুঝতেছো আইডিয়াটা? যদিও মানে উদাহরণটা বুঝতে পারছি না, যাই না, বাট আইডিয়াটা বুঝতে পারি না, মানে আমি শিফট করে সবার সাথে সম আচরণ করে জিনিসটাকে ঠিক করলাম। একটা ইনকারেক্ট একটা জিনিসকে সবার সাথে সেম ট্রিটমেন্ট দিয়ে জাস্টিস করে, মানে সেম কি বলে প্লেইং ফিল্ড ইউজ করে আমি সবার সাথে একটা জাস্টিস করলাম, এখন একটা মিনিংফুল একটা ভ্যালুতে আনলাম। এটা কি বুঝতে পারতেছো আইডিয়াটা হালকা করে? জি স্যার। তো এখানে আইডিয়াটা সেম করি আমরা, -128 আছে, 127 আছে। আমরা বললাম যে এই মাইনাস, এমনি একটা মাইনাস নিয়ে অলরেডি একটা কনফিউশন চলতেছে, তার মধ্যে এখানে আরেকটা মাইনাস আসছে, তাতে আমরা কি করি, সবার সাথে এডিশনাল আমরা 127 যুক্ত করবো। ঠিক আছে, 127 যুক্ত করলে কি হচ্ছে, -1 থেকে শুরু করে 200 কত, 254 পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ, -254 পর্যন্ত যাচ্ছে। এই -1টা একটা বিশেষ কাজে আর কি, যে মাইনাস নেগেটিভ ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য, -1 যেটা মানে নেগেটিভ ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাকচুয়ালি -128 পাওয়ারটা ইউজ করা হইতো। তো আমরা যেহেতু 127 যোগ করছি, ওটা এখানে কত আসছে, -1 আসছে, ওইটা দেওয়া হয় মাইনাস ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য। ওইটা মানে স্পেশাল একটা নাম্বার, মানে ওই কম্বিনেশনটাকে -ইনফিনিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বাকি জিনিসটা থাকলো যে -127 থেকে, এটার সাথে 127 যুক্ত কর, কত আসতেছে, 0 আসতেছে না? আর এদিকে 254। আহ, স্যার এখানে তো একটা ঝামেলা হতে পারে। -128-এর সাথে যদি আমরা 127 যোগ করি, তখন তো মাইনাস থেকে যায় স্যার। আমি ওইটাই বললাম মাত্রই, দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। 2 to the power 8 2 ভাগ করলে -128 থেকে +127 এক্সপোনেন্ট পাওয়া উচিত, ঠিক তো? জি স্যার। আমি বললাম মাইনাস, এখানে আরেকটা মাইনাস চলে আসছে, এটাকে আমরা শিফটেড করতে আছি, ভ্যালুগুলোকে শিফট করতে আছি। এই যে এতগুলো ভ্যালু শিফট করতে আছি, কত শিফট করবো, +127 করলে কি দাঁড়াচ্ছে, -1 থেকে শুরু করে কত পর্যন্ত,
254 পর্যন্ত, ঠিক না? জি স্যার। 254। আমি যেটা বললাম তোমাকে, -1 এর পর 0 আছে, তারপর +1 আছে, ডট ডট করে 154 পর্যন্ত না? জি স্যার। -1 ওয়ালা যে কম্বিনেশনটা আছে এটাকে আমরা ডিফাইন করছি, মানে প্রি ডিফাইন্ড। এটা হলো -ইনফিনিটি, এটা তুমি হাত দিতে পারবে না, এটা সিস্টেম দ্বারা ডিফাইন্ড, যে -ইনফিনিটি হলো +ইনফিনিটি, -ইনফিনিটি হলো -1 ওয়ালা পাওয়ার দিয়ে যে যেটা মানে -120। এই নাম্বারটাকে তোমাকে ইউজ করতে দিবে না, এটা ওরা -ইনফিনিটি ডিফাইন করতে ইউজ করে ফেলছে। কথা বুঝতে সব? কথা বুঝতে জি পেরেছি? এখন বাকি তাহলে তোমার মানে অ্যাভেলেবল জিনিসগুলো কি, -127 থেকে +127, মানে 0 থেকে শুরু করে 254 আর কি। 54। এগুলা তুমি ইউজ করবা। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। এখন এই 0 থেকে 254 মানে 2 টু দি পাওয়ার 8 কত, 255 হয়। মানে কি তুমি ভাবছো স্যার 0 থেকে তাহলে 256 হয়, তাহলে 0 থেকে 255 পর্যন্ত, ঠিক না? মানে এই যে 8 বিট আছে না, 8 বিট তো, 8 বিট মানে কি 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কি 0 256টা সিকোয়েন্স, 256টা সিকোয়েন্স মানে কি 0 থেকে 250 হয়। এই তো ভ্যালিড পাওয়ার আর কি, এক্সপোনেন্ট আর কি, মানে একটা বুঝো আর কি। একটা হলো কি অ্যাকচুয়াল এক্সপোনেনশিয়াল পাওয়ার, ওইটার সাথে আমরা বায়াস যুক্ত করলাম। তারপর মানে একটা হলো অ্যাকচুয়াল পাওয়ার এক্সপোনেন্ট যেটাকে বলতেছি, ওটার সাথে বায়াস যুক্ত করে মডিফাইড এক্সপোনেনশিয়াল আসলো। বুঝছো? এই মডিফাইড এক্সপোনেনশিয়ালের রেঞ্জ কত, 0 থেকে 254 না? জি স্যার। অ্যাকচুয়াল এক্সপোনেন্ট হলো -128 থেকে 127, -128 চলে গেছে ইনফিনিটি রিপ্রেজেন্ট করতে, -127 থেকে +127, এগুলো অ্যাকচুয়াল। মানে তুমি এই যে আমি করলাম যে 1.111 টু টু পাওয়ার মাইনাস, এগুলা এই যে 120 মনে করো -90, এটা হলো অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। এইটার সাথে কি কত যোগ করবা, 127। কেন? ওই যে নেগেটিভ আমি এর কথাটা বললাম, সবগুলা নেগেটিভে চলে আসে, এবার এস তো নেগেটিভ হতে পারে না, এখানে একটা বায়াস যুক্ত করলাম আমি সবার সাথে, যে 12। এখানে জিনিসটা এরকম কত, 127। 127 যোগ করে কত হইলো, 37। 37টা হলো চেঞ্জড বা মডিফাইড এক্সপোনেনশিয়াল। এইটাই আমরা স্টোর করি এখানে। কথা বুঝছো? একটু জি কেয়ার স্যার। করবে। অ্যাকচুয়াল এক্সপোনেন্ট আমরা বসাই না, অ্যাকচুয়াল এক্সপোনেন্টের সাথে 127 যুক্ত করে যেটা দাঁড়ায় মডিফাইড এক্সপোনেনশিয়াল, সেটাকে আমরা বসাই। সেটা রেঞ্জটা কত, স্যার 0 থেকে 254 স্যার। 0 থেকে 254। আর তুমি বলো যে স্যার 2 টু দি পাওয়ার 8 256 হয়, মানে 0 থেকে 255, 55 কি হলো, 255। কেন গেস 255 কাকে দিলাম? এখানে হিন্সটা আছে। স্যার -ইনফিনিটি স্যার। না, মাইনাস, এই যে স্যার -1 পজিটিভ থেকে ইনফিনিটি। পজিটিভ ইনফিনিটি। অবভিয়াসলি সংখ্যা রেখার বাম দিকে যদি একটা নেগেটিভ নাম্বার যদি নেগেটিভকে দিই, পজিটিভ সবচেয়ে এক্সট্রিম নাম্বার বা প্রান্তিক নাম্বার কি 155 না? অবভিয়াসলি ওটাকে আমরা কি পজিটিভ ইনফিনিটি রিপ্রেজেন্ট করতে দিব। এই জন্য আর কি এদিক থেকে -128 বাদ চলে গেছে, এদিক থেকে +127 চলে গেছে, বাকি থাকলো -127 থেকে +126। তো 127 যখন যুক্ত করো এটার সাথে, তখন তুমি 0 পাও, আর 126 এর সাথে 127 যখন যুক্ত করো তখন তুমি কত পাও, সরি, হ্যাঁ, তখন তুমি পাও যে 254 আর কি, জিনিসটা এরকম। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে রেঞ্জটা দাঁড়াইলো 0 থেকে 254, এইটা আর কি তোমার কি করা হয়, বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয়। যে বলতেছিল 6 কি হবে স্যার, সে কি অ্যান্সারটা পাইছো? এই যে তোমার মাঝখানে 6 একটা আসতেছে, যদিও তো ওখানে তো ওখানে তোমার অ্যাকচুয়াল 6 ছিল, ওটার সাথে 127 যুক্ত করে কত হচ্ছে, 120, 133। ওই 133 এর বাইনারি নিবা, বাইনারি যেটা আসবে সেটা এখানে বসাবা। এবার কি ওই তুমি অ্যান্সারটা পাইছো যে 6 এর কথা বলছিলা, কিভাবে রাখবো? ইয়েস স্যার। ম্যান্টিসা তো ম্যান্টিসের মতো অ্যাজ ইট ইজ থাকবে, সাইন সামনে প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে বসবে। আর এক্সপোনেন্টটা একটু ট্রিকি, এক্সপোনেন্ট আমি বলে দিলাম। বুঝতে বুঝতে পারছি কি? জি স্যার। এখন আমরা অ্যাকচুয়াল একটা এক্সাম্পল যদি দেখি তাহলে একদম ক্লিয়ার হবে। এটা এটা আসলে কোথায় শিখাই বলি, এটা তোমার হলো কম্পিউটার আর্কিটেকচার। এটা একটা কোর্স আছে তোমাদের, এটা কোন কোন ইয়ারের কোর্স, এটা হলো 3rd ইয়ারের কোর্স, 3-1 অথবা 3-2 আর 3rd ইয়ার 2nd সেমিস্টার একটা কোর্স। সেখানে আসলে এই জিনিসগুলো ইন ডিটেইলস দেখানো হবে। আমি একটু দেখাইলাম কেন, তোমাদের যদি এটা কনফিউশন না থাকে যে কিভাবে রাখা হয়। এটা আসলে তোমরা যেহেতু 1-1-এ আসো, অনেক কিউরিয়াসিটি তোমাদের বেশি যে কিভাবে আসলে মেমোরিতে জিনিসগুলা লো লেভেলে, এই সি কিন্তু শেখানো হচ্ছে এই কারণে যে তোমরা সিস্টেম ডিজাইন করতে পারো, মানে লো লেভেলে হাত দিতে পারো, যাতে কোনো ভয় কাজ না করে। হ্যাঁ, নন সিএস পিপল হয়তো পাইথন ইউজ করার চেষ্টা করবে, কারণ এটা অত লো লেভেলে চিন্তা করে না, বা সি আসলে পড়তেছে এই কারণে। যেমন তোমাদের ত্রিপুলির ফ্রেন্ডরা, ওরা আসলে সি পড়ে কেন, কারণ ওদেরকে আসলে হার্ডওয়্যার লেভেলে কি মানে আমাদের থেকে বেশি হাত দিতে হয়।
এই জন্য ওরা চাইলেই পাইথন পড়তে পারতো, বাট পাইথন না করে সি চুজ করছে কেন? ওদেরকেও এত ইন্টারপ্রেটে আমাদের থেকে 10 গুণ বেশি হার্ডওয়্যার লেভেলে কাজ করতে পারে, হার্ডওয়্যার লেভেলে সি দিয়ে কাজ করে না। আর এগুলা এই যে তুমি মানে ফিলই করতে পারছো, তুমি দেখো তুমি হাই ভোল্টেজ মানে যদি 1 হয়, লো ভোল্টেজ যদি 0 হয়, তুমি 1 0 লেভেলে কাজ করতেছো না, যে কিভাবে কি রাখা যায়, একটু টেকনিক করতেছি, একটু মানে মানে ম্যাজিক্যাল কিছু করতেছি মনে হচ্ছে, মনে হচ্ছে না? এরকম একটা ফ্র্যাকশন কোথায় 65.95, কোথায় 1 0 কতগুলো সিকোয়েন্স, এক্সপোনেন্ট একটা পোর্শনে, ম্যান্টিস একটা পোর্শনে, সাইন বিটা একখানে। এগুলো ইন্টারেস্টিং কিনা, মানে খুবই লো লেভেলে নামার একটু ফিলিংসটা পাচ্ছ কিনা তোমরা, মানে ভাইবটা পাচ্ছ কিনা আমার একটু জি বলো। স্যার। তো নাম্বারটা ছিল 65.125, 65 এর বাইনারি হলো এইটা, 125 এর বাইনারি হলো এইটা, দুইটা অ্যাজ এ হোল হলো মেইন বাইনারি এইটা, এটা এক্সপোনেন্ট যদি নাও তাহলে এইভাবে আসে। আমি বলছি যে 1 যেহেতু অলওয়েজ 1 রাখতে হয় না, এটা হলো ম্যান্টিস হবে, এটা ওই 23 বিটে থাকে, শেষে যে 23 বিট ওখানে এটা রাখবা সরাসরি হুবহু। এই শুরু থেকে শুরু করবা 0 0 0, লাস্টে যেগুলো বাকি থাকবে ওগুলো বাই ডিফল্ট 0 দিয়ে শেষ করবা। মানে 125.56 টাকা যা কথা, 0 0 0 0 0 0 সেম কথা, শুধু এটা প্যাডিং পিছনে একটা করার জন্য। আর এখানে যে 6টা আছে, 6 মানে 6 না, 6 মানে হলো প্লাস 127, বাইশটা যুক্ত করতে হয়। আর তোমাদের মনে হয় বাইশটা স্যার কই থেকে আসলো, বাইশটা হলো এরকম, এক্সপোনেন্টের জন্য বরাদ্দ কয় বিট? 8 বিট, তাহলে 2 to the power 8 -1, এটা হলো তোমার বায়াস। কত? 2 to the power এক্সপোনেন্টের জন্য যে বিটটা তুমি অ্যালোকেশন করছো সেইটা -1, এটা হলো বায়াস। তাহলে কখনো যদি তুমি দেখো যে এক্সপোনেন্টের জন্য 16 বিট বরাদ্দ করা হয়েছে, তাহলে বায়াসটা কত হবে? 2 to the power 16 -1, বুঝছো নাকি? এইটা বুঝো নাই? 127 কি মুখস্থ বলতেছি? এটা কিন্তু জি এক্সপোনেন্টের না যে স্যার। এক্সপোনেন্টের যে ক্যাপাসিটি ওখান থেকে কিন্তু আসছে, 2 to the power 8 -1, এটা আমরা অ্যাড করি অ্যাজ এ বায়াস। সো এই যেখানে বলছে 127 যোগ করে পাই, এটা কই থেকে আসলো? এখান থেকে আসলো, এই ফর্মুলাটা এরকম, 2 to the power নাম্বার অফ অ্যাসাইন বিটস ইন এক্সপোনেন্ট -1। তো 2 to the power 8 হলো 200, 2 to the power 8 -1 হলো 128, 128 থেকে 1 বাদ দিলে 127 ওভাবে আসছে। যাই হোক 133 আসছে, 133-এর বাইনারি নিছো এইটা, তারপর তোমার কি এই যে মাঝখানে যে 8 বিট আছে এখানে তোমার 133-এর বাইনারিটা বসছে। আর যেহেতু সংখ্যাটা কত পজিটিভ, পজিটিভ নাম্বার, এই জন্য সামনে কত বসছে? 0 বসছে। এটা কি বুঝতে পারছো? এটা সাইন বিট, এটা মডিফাইড এক্সপোনেন্ট বিট, এটা হলো তোমার কি ম্যান্টিসা বা ফ্র্যাকশনের পরের part। আশা করি বুঝছো। জি স্যার। জি স্যার। এটা হলো তোমার ফ্লোটের জন্য, এখানে ফ্লোট কত বিট বলো? 4 বাইট, মানে 4 × 8 32 বাইট, 1 + 8 + 23 আকারে তোমার এটা ডিস্ট্রিবিউট হয়েছে। হোয়াট অ্যাবাউট ডাবল? ডাবল কত বিট? ডাবল হলো 4 বাইট, মানে 4 কত, সরি 8 বাইট, 8 64 জি বিট। স্যার। 64 স্যার। হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউশনটা কেমন? এই যে নিচে দেখো, 1 বিট সাইনের জন্য, 11 বিট এক্সপোনেন্টের জন্য, ম্যান্টিস হলো 52 বিট। তাহলে বলো দেখি বায়াসটা কত এক্সপোনেন্টের জন্য? 2 to the power কত? 11 -1, 2 to the power 11 -1 মানে কি 10 -1 মানে 1024 -1 মানে 1023। বুঝছো নাকি যে ডাবলের জন্য? জি স্যার। স্যার। বলো, বলো। ও, জি স্যার বললা নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে এই এক্সাম্পলটা একটু দেখো, কত 65, এটা বাইনারি হলো, এটা নর্মালি গেল, এটা হলো ম্যান্টির সাথে যাবে, এটা পাওয়ারটা 6 এর সাথে কত যুক্ত হবে বলো তো, দেখছো না কত? 2 to the power 11 -1, 1023 হয়, 1023 দিয়ে 22 যুক্ত করছে 129 হচ্ছে, এইটার বাইনারি নিছো। এই বাইনারিটা তারপর কি মাঝখানে ওই এক্সপোনেনশিয়ালের যে পার্টটা আছে সেখানে বসছে, সামনে 0 বসবে কারণ এটা পজিটিভ নাম্বার, আর ম্যান্টিসেটা হলো এটা, এই যে জিনিসটা এটা হলো ম্যান্টিসেটা, এই যেখানে বসছে। বুঝতে পারছো? জি স্যার। স্যার। পরীক্ষা পরীক্ষা যদি একটা নাম্বার দিই, ওখান থেকে এইভাবে রিপ্রেজেন্টেশনটা লিখতে পারবো না? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আর প্রশ্ন আছে এই পর্যন্ত, এই জিনিসগুলো আমাকে না দেখাইলে হয়তো, কারণ কম্পিউটার এক মিনিট এটা পড়াবে, বাট আমি পড়াইলাম কারণ তোমাদের কাছে ভাইবটা তোমরা পাও যে তোমরা লো লেভেলে একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছো, তো লো লেভেলে কিভাবে আসলে বিহাইন্ড দ্য সিন কাজ করে, কিউরিসিটি যাতে তোমার একটু ফিল আপ হয়, এই জন্য আর কি জিনিসটা পড়ানো। আমরা সামনে আগাই।
তো এইভাবে আসলে মিনিমাম একটা নাম্বার আছে, ম্যাক্সিমাম একটা নাম্বার আছে। আমি দেখাইছি, এটা তো জানার জন্য জানা, বাট বিহাইন্ড দ্য সিন ভাবে কাজটা করে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। বাকি নাম্বারগুলো সমস্যার কথা না। ওকে, সামনে আগাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ডাবল কি স্যার 11 বিট নিয়ে কাজ করব স্যার। 2 টু দি পাওয়ার 11 লিখলেন। তুমি কি এতদিন ধরে ক্লাসে ছিলে না? জি স্যার। 64 বিট ডিস্ট্রিবিউট করছি, এখানে যেমন 32 বিট ডিস্ট্রিবিউট করছিলাম, 1, 8 আর 23। এখানে 8টা যে আছে, এইটা থেকে 22টা বের করার চেষ্টা করছিলাম আমরা, যে 2 টু দি পাওয়ার 8 -1 -1। এখানে তো 127 আসছিল, 127 আমরা ওই যে 6 এর সাথে যুক্ত করছিলাম। একইভাবে এক্সপোনেন্টের এখানে 11 বিট একইভাবে কাজ করবে। জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা আমরা ওই যে স্টুডেন্টের যে আমি উদাহরণটা দিছিলাম, ওইটা তো তোমার কি, ওইটা তোমার ডিরাইভ ডেটা টাইপ। আরেকটা ডেটা টাইপ ছিল না 3 নম্বরে, যে ইউজার ডিফাইন। এখানে আমরা আসলে কি করি, আসলে মানে প্রাইমারি যে ডেটা টাইপ গুলো আছে সেগুলা ইউজ করি, বাট অনেক সময় হয় কি, যে তুমি নামগুলো ইউজ করো না, আনসাইন্ড লং ইন্টিজার। এখন ভাবো তো, তুমি মনে করো এই যে, এটা তো বুঝো যে ইন্টিজার কেমন, ইন্টিজার বড় ইন্টিজার কেমন, আর আরো কেমন পজিটিভ সাইডের ইন্টিজার। এভাবে যদি এক্স লিখি, এটা তো বুঝো নাকি? আনসাইন্ড লং ইন্টিজার এক্স, এটা ডিক্লেয়ার করলাম যে একটা ভেরিয়েবল, এটা তো বুঝো। জি স্যার। হ্যাঁ, এখানে একটা ভ্যালু বসাবো, মনে করো যে 1526 কিছু একটা। তুমি ভাবো তো, এরকম এক্স তো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, এরকম যদি আরো 20টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তাহলে কি এই লেখাটা কি তুমি লিখতে হবে না তোমাকে 20 বার আরো? মনে করো 5টা 6টা ভেরিয়েবল যদি লিখতে হয়, এই লেখাটা লিখতে হবে না, আনসাইন লং ইন্টিজার ওয়াই, আনসাইন লং ইন্টিজার জেড, আনসাইন লং ইন্টিজার পি কিউ, এভাবে লিখতে হবে না 5 বার আরো? জি জি স্যার। স্যার। জি স্যার। তো এটা লেখা কি খুব ভালো লাগতেছে নাকি লিখতে? জি না স্যার, খুবই অনেকে বলতে বড় পারে, হয়ে যায়। স্যার বলবো, স্যার আমি তো বেশি চালাক, আমি হয়ে লিখবো x, y, z, p, শেষ। এটা একটা বুদ্ধি কাজ ছিল না? ভালো বুদ্ধি না এটা? কিভাবে তো লেখা যায়, x, y, x, y, z লেখা যায় না? জি স্যার। তাহলে এখন সমস্যা হলো কি, সবসময় কি তোমার ভেরিয়েবল গুলা তুমি যে মনে করো, প্রোগ্রাম কি আর তোমার এক মানে 10 লাইনের প্রোগ্রাম লিখবা যদি সামনে লেখো ভবিষ্যতে? 1000 লাইনের কোড লিখবা। এখন সব 1000 লাইনে মনে করো, কত 1000 লাইনের যদি কোড হয়, 736 নম্বর লাইনে একটা কাজ করতেছো, ওখানে একটা ভ্যারিয়েবল লাগবে ইন্টিজার। মানে ওইটার জন্য কি, যে কার্সর দিয়ে নিচে নামাই, যে 1 নম্বর লাইনে আসে এখানে ডিক্লেয়ার করে যাবা যে P12, এরকম করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে যাবা, P12 ইন্টিজার এক্স হ্যান ত্যান। বাট বাট ওর থেকে ভালো কি তো আসলে, যে স্পেসে তুমি কাজ করতেছো ওর ঠিক উপরে তুমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করো, এটা ভালো না? যে কাছাকাছি থাকলো, মানে যে রিসোর্স গুলো নিয়ে কাজ করছি ওগুলো আমার চোখের সামনে আছে। নাকি এটা ভালো যে উপরে আবার স্ক্রল করে উপরে আসলাম, ডিক্লেয়ার করলাম, আবার নিচে নামলাম 736 নম্বর লাইনে? এটা ভালো না, এটা ভালো? কাছাকাছি থাকলে ভালো হয় স্যার। কাছাকাছি থাকলে অবশ্যই ভালো, কারণ আমার যদি মডিফাই করতে হয় যে না, P12 না, P112 হবে, তাহলে কি আবার স্ক্রল করে আরো 700 লাইন উপরে আসে, এটা ঠিক করতে হবে না যে P11, আবার 700 লাইন নিচে নামে আসে, আবার এটা ঠিক কাজটা করতে হবে? এটা সমস্যা না? এটা কাছাকাছি রাখতে হবে ওগুলো। কাছাকাছি যদি রাখতে হয়, জি তখন কি স্যার। এভাবে লিখতে পারবা নাকি, যে আল্লাহর নামে লিখিলাম, উপরে রাত লিখছি, বুঝে নেন, এরকম করে লিখলে হবে? জি না স্যার। এটা আবার তুলতে হবে না, আনসাইন লং ইন্ট। জি। তো তখন তো ওই যে আবার একই সমস্যা, যে এত বড় জিনিস লিখতেছি কেন? তো এই জন্য আর কি ওরা যেটা করছে, যে আপনার সুবিধা আমি করে দিলাম, আপনি এই যে লম্বা সিকোয়েন্সটাকে আপনি নিজের মতো করে একটা নাম দেন। এই জন্য বলছি ইউজার ডিফাইন, নিজের মতো করে একটা ডিফাইন করেন। লং লং আমি যেভাবে নাম দিই, যে আনসাইন, এই যে আনসাইন লং ইন্টিজার, এটাকে নাম দিলাম কি, ULI। তারপর এখানে নিচে যখন করবো, তখন আমি সিম্পলি কি লিখবো বলো দেখি, ULI P11। বুঝছো? এভাবে লিখবো, টাইপ ডিএফ মানে, দিস ইজ দ্য নিউ ডেফিনেশন অফ দিস ফলোইং টাইপ। হোয়াট ইজ দ্য টাইপ, লং লং এল, লং লং। এবং ওইটার লাস্টের যেটা লিখবা ওইটা তোমার কি মানে, অনেকটা ম্যাপের মতো আর কি, যে এই যে জিনিসটা, এই জিনিসের নাম হলো এইটা। মানে এই যে বড় যে সিকোয়েন্সটা আছে, ডেটা টাইপটা আছে, এটার নাম হলো, ইকুইভ্যালেন্ট নাম হলো এটা। শর্ট ফর্ম মানে, আমরা অ্যাব্রিভিয়েশন বলি না, সহজ কথা বলি, অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন বলি না। অ্যাব্রিভিয়েশন লিখতে সহজ, বুঝতে সুবিধা, ঠিক না?
যেমন কথা যদি তুমি আমার নাম দেখো, SHS দেখবা, সাদ মিম হাসান সিফাত, মানে এটা দেখে আমাকে তুমি চিনতে পারবে। এই জিনিসটা এরকম, বারবার আমার পুরো নাম লিখে আমি যদি এখানে লিখি, তখন আমাদের অফিসের অনেক কাজে আমাকে আমার অনেক জায়গায় অনেক নাম দেয়, তো সেখানে আসলে আমাকে তো পুরো নামটা লেখে না, পুরো নামটা লিখতে গেলে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আগে লিখতে। তো এইভাবে শর্ট ফর্মে লেখে SHS, এরকম আর কি জিনিসটা। হ্যাঁ, বা কিন্তু স্যার ভেরিয়েবলের টাইপটা কি স্যার? ওই 11 টাইপের, মানে 11 যে আমি বলি ভেরিয়েবলটা, এটা কি স্যার তিন ইন্টিজার না ক্যারেক্টার? কিছুই তো লেখা নেই। এখানে ওই যে মাঝে মাঝে ইন্টিজার না দেখলেও বাই ডিফল্ট ইন্টিজার, লং এর পর যদি ইন্টিজার না দাও, ওটা বাই ডিফল্ট ইন্টিজার ধরে নেয়, ওটা অন্য জিনিস। তুমি আমার মানে এক্সাম্পলটা দেখো, আনসাইন্ড লং ইন্টিজার এক্স, আমি আনসাইন্ড যেভাবে লিখবো টাইপ ডিএফ আনসাইন্ড লং ইন্টিজার, এটার আমি শর্ট ফর্ম কি লিখলাম, ULI। এখন থেকে যেখানে যেখানে আমি এটা ইউজ করবো আমি কি লিখবো, ULI, P11 বা P12 এরকম কি। বুঝতে পারছো কি? ইয়েস স্যার, বুঝতে পারছি। তিনটা সেগমেন্ট, একটা হলো টাইপ ডিএফ লিখবা, এটার জন্য একটা স্লট, তারপরে তোমার যে পুরা যে নামটা এটার একটা, সেটার একটা স্লট, আর লাস্টে অ্যাক্রোনিমটা, ওইটা একটা স্লট। আর এটা কাজটা বলে দিতে হবে না? কি? আর এটা কাজটা বলে দিতে হবে না, কি কাজ করে? ভাই এখানে তো ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি, ফাংশনালিটি নিয়ে তো কাজ করতেছি না, তো ফাংশনালিটি কেন লিখবো আমি? এটা ডেটা টাইপের জন্য বলতেছি, ওভাবে লেখা যেটা অন্য জিনিস, এটা পরে বলবো আর কি কি বুঝাতে চাই। বাট ডেটা টাইপের ক্ষেত্রে এইভাবেই করি আমরা, বড় একটা ডেটা টাইপ যেটা ডিফিনিটলি ইউজ করতে হয়, যেমন দেখবো যে তোমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা, তোমাদের একটা ন্যানো সেকেন্ডের অনেক দাম, 1 ন্যানো সেকেন্ডে একজন ফার্স্ট একজন সেকেন্ডে যেতে পারো, একজন 50,000 টাকা পুরস্কার, একজন 30,000 টাকা পুরস্কার, মানে 1 ন্যানো সেকেন্ডের জন্য 20,000 টাকা লস। এরকম সিনারিতে গুলাতে এই 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 যে মনে করি যে গরু রচনা এসব লেখা কি ভালো, না এই শর্ট টার্ম ইউএলআই ইউএলআই এসব ইউজ করা ভালো? তোমরা যদি কোনো বড় ভাইয়ের লেখা কোড দেখো, তুমি তার দেখবে যে এলএল লেখছে, এলএলডি মানে লং লং ইন্টিজার এলএলডি। ঠিক আছে, তোমাকে মানে এটা মানে মোটিভেশনটা বুঝতে পারছো কিনা, মানে সিগনিফিকেন্স কি, মানে একই বড় জিনিস বারবার যাতে লিখতে না হয়, অ্যাক্রোনিম বানায় নেওয়া, তবে অ্যাক্রোনিমটা ইউজ করা। কম্পাইলার যখন এগুলা দিয়ে যাবে, তখন এলএল দেখে সে কি বুঝবে বলো দেখি, লং লং। সে যখন ইউএলআই দেখবে, আমার ইউএলআই এক্স, তখন সে ইউএলআই দেখে কি বুঝবে, এই যে উপরে আসবে, উপরে এটা ফলো করবে, যাওয়া আচ্ছা। এখানে তো টাইপ ডিএফ মানে ডেফিনেশন অফ দ্য নিউ টাইপ অফ দ্যাট প্রিভিয়াস টাইপ, এটা স্যার তো বলেই দিছে, তো এইভাবে মানে ফলো করতে হবে। সেটাকে রিপ্লেস করবে কি দিয়ে, আনসাইন লং ইন্টিজার দ্বারা। আশা করি বুঝছো, মানে কঠিন কিছু বলি না আমার মনে হয়। জি স্যার, বুঝতে পারছি জি স্যার। স্যার, বুঝতে পারছি। একইভাবে এখানে এই যে এটা তো আমাদের প্রাইমারি টাইপের ক্ষেত্রে করলাম, এটা এখন এখন দেখো আমরা ডিরাইভ টাইপ। এই যে টাইপ টাইপ স্ট্রাকচার স্টুডেন্ট, এটা লেখা তো একটু বিরক্তিকর জিনিস, স্ট্রাক হসপিটাল, তো এগুলা না লিখে আমি শর্ট একটা ফর্ম ইউজ করলাম, এটা এখন আমি ইউজ করবো S2 স্টুডেন্ট। কথা বুঝতে পারছো, মানে এই গোটা জিনিসটা স্লট তিনটা, টাইপ ডিএফ, তারপর যে নামটাকে বদলাইতে চাও, আর যেটা অ্যাক্রোনিম সেটা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে আমরা যে লং লং লিখলাম, ওখানে আমরা লিখে মানে শর্ট ফর্ম তো করলাম, কিন্তু এটার কাজ কি? আমি তো এখানে ইন্টিজার দিয়েও কাজ করতে পারতাম, অযথা লিখে আমাদের দরকার কি আছে? হুম, আচ্ছা, তুমি সিপি করো না, এই জন্য বললাম কি, সিপি কম্পিউটার প্রোগ্রাম যারা করে ওরা অনেক বড় বড় সংখ্যা দিয়ে কাজ করে আর কি, ঠিক আছে? তো অনেক বড় বড় সংখ্যা দিয়ে কাজ করে, যেখানে আসলে 8 বিট, 8 বাইট, 10 বাইট বা 6 বাইট এগুলা নিয়ে কাজ করে। তো তুমি যদি তোমার এই যে বাচ্চা ইন্টিজার লেখো, এটার ক্যাপাসিটি হলো 2 বাইট, মানে কত, ওই যে কত বলছিলাম, 2 বাইট মানে 4 2 16, মানে ওই যে 65,000-এর আশেপাশে এগুলা ক্যাপাসিটি ধরতে পারবে, এরকম বড় একটা সংখ্যা পারবে, বিলিয়ন বা এরকম সংখ্যা, বড় সংখ্যাই ধরতে পারবে, সেক্ষেত্রে লং ইউজ করতে হবে না, 4 বাইট বা 8 বাইট বলা। জি স্যার। মানে মেইন কথা, তোমার যে ভ্যালুটা রাখবা, সেই ডেটা ভ্যালুটা অনেক বড়, অনেক ভ্যালু রাখার জন্য লং লং ইউজ করা লাগে। লং লং ইউজ করতে গেলে হাতের ব্যথা হয়ে যায়, টাইপ করতে অসুবিধা, তো লং লং শর্ট ফর্ম কি, এলএলডি। বুঝছো সাকিব মিয়া? সাকিব বুঝছো? আশা করি বুঝছো। স্যার প্রত্যেকবার লং ইউজ করলে কি 4 বাইট করে স্যার আমি নতুন মেমরি পাই, মানে নতুন? মনে করো লং XYZ, এখানে কত বাইট মেমোরি গেছে বলো দেখি, 12 বাইট। বুঝছো? আর যদি একটা জি বানাও স্যার। তাহলে কত বাইট, 16 বাইট। এভাবে কাজ করে, হ্যাঁ, ঐকিক নিয়ম। ঠিক আছে। স্যার আমি বলতেছি যে আমি যদি 2বার লং লিখি তাহলে কি ওই ডাটাটা 4 × 4 8 বাইটের হয়ে যাবে, না না ওই ভেরিয়েবলটা? না না, আচ্ছা।
একটা লং মানে যদি একটা লং এক্স লিখছো একটা লং লং এক্স লিখছো, এটা পার্থক্য বুঝছো তো? ইয়েস স্যার, এটাই। লিস্টে তো বলা আছে যে লং এর জন্য 4 বাইট, লং লং এর জন্য তো 8 বাইট। কথা ইয়েস বুঝছো? স্যার। স্যার এটাই স্যার, বুঝতে পারছি স্যার। মানে এখানে x,8 মানে কি 4 দুগুণা 8 বাইট, আর এখানে x,8 মানে কি 8 দুগুণা 16 বাইট। মানে এটার এই এই এটা কি বলে, সিগনেচার বলে আর কি। এই সিগনেচারটার মানে হলো 8 বাইট, এই সিগনেচারটা মানে হলো 4 বাইট। তুমি বুঝো যে ভেরি বুঝতে ভেরি পারছি। হ্যাপি, একজন বলছে ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, একজন বলছে আই এম ভেরি ভেরি হ্যাপি, মানে কি তুই বেশি খুশি, ঠিক না? সো ওই একই ফিলোসফি, এগুলো তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না, তোমার তুমি যেভাবে চিন্তা করে সেভাবে কাজ স্যার করবে। এই লং লং কতবার ব্যবহার করা যাবে? মানে 3 বার 4 বার এরকম ব্যবহার করা যাবে? এই লিস্টটা ফলো করবা। এখানে যদি আমার ফুল লিস্টটা না এরকম, তুমি একটা সার্চ দিবা যে এরকম ফুল লিস্ট একটা আছে, ওখানে আর কি সব ভেরিয়েশন দেওয়া আছে যে লং লং সর্বোচ্চ 2 বার ইউজ করা যায়। একটা লং মানে 4 বিট, দুটো লং মানে মানে 8 বিট, এরকম আর কি জিনিসপত্র আছে। আমি এখানে সবগুলো আনতে পারি না, কারণ আনার দরকারও নাই আমার। বাট এরকম আর কি, মানে এই অ্যাডজেক্টিভ গুলা বড় জোর 2 বারের বেশি ইউজ করা যায় না আর কি, লং লং বড় জোর 2 বারই আর কি, এর বেশি না। আরো থাকতে পারে, বাট ওগুলো আসলে খুবই রেয়ারলি ইউজ করা হয়, বুঝছো তো? মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এরকম জায়গাগুলোতে, মানে নর্মাল ডে টু ডে লাইফে। স্যার 8 বাইটের বেশি তো মনে হয় দরকার হয় না। না, এটা তো অনেক হিউজ একটা নাম্বার স্যার, 10⁻308। মানে ইন্টিজারের ওয়ার্ল্ডে 8 বাইট ম্যাক্স, এর থেকে বেশি আসলে আর নেওয়া হয় না। এত বড় নাম্বার ফ্লোটে তো লাগে, তুমি বুঝতেছো, ফ্লোটে তো এমনি ভাগ হয়ে যায় না। মানে এমনিতে তো তাদের জমি ভাগ হয়ে যায় আর কি, তো জমি ভাগ হওয়ার পর অল্প থাকে, এই জন্য এমনি বেশি বেশি নিতে হয়। 10 বাইটও গেছে দেখো। বাট ইন্টিজারে আমার খেয়াল মতে 8 বাইটের বেশি কিছু নাই বলে এক্সিস্ট বলে আমি মনে করি। সো তুমি একটু আরো রিসার্চ করে একটু মানে একটু সার্চ করে দেখতে পারো যে আরো ডেটা কি কি আছে, সবগুলো আনা পসিবল না, এই জন্য আনিও নেই। আচ্ছা, আইডেন্টিফায়ার কথা মনে আছে? আইডেন্টিফায়ার আমরা দেখছিলাম। আইডেন্টিফায়ার বলছে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে না, যেগুলো আসলে ইউজ করা যায় না, ঠিক না? যেগুলো আসলে ইউজ করা যায় না, যেগুলো আসলে ফিক্সড। যেমন ইন্টিজার, এটা তো তুমি ডেটা টাইপ রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করবা, এটা তুমি ভ্যারিয়েবলের নাম ইউজ করতে পারবে না। আমি রুলস এন্ড রেগুলেশনের কথা বলছিলাম যে তোমার এটা লেটার, প্রথম লেটার হইতে পারবে, ডিজিট হইতে পারবে না, ওয়ান এন্ড অনলি আন্ডার স্কোরটা শুধু ইউজ হইতে পারবে, অন্য কোনো সিম্বল ইউজ হতে পারবে না, মাঝখানে স্পেস থাকা যাবে না। তারপর একটা মানে রুলস এন্ড রেগুলেশন ছিল যে সর্বোচ্চ একটা লেটার, একটা ভ্যারিয়েবলের নাম 32 ক্যারেক্টার হইতে পারবে, ঠিক আছে? এরকম আর কি, মাই নেম ইজ বাংলাদেশ, এটা যদি 32টা ক্যারেক্টারের মধ্যে পড়ে তো ভালো, নাইলে আর কি এটা থামাই দিতে হবে আর কি। হ্যাঁ, মানে এই যে গোটা সেন্টেন্সটা লিখছো, এটা গোটার একটা মানে ভ্যারিয়েবল হইতে পারবে না, এত ভ্যারিয়েবল লাগেও না আমাদের। হ্যাঁ, তো এই রুলস এন্ড রেগুলেশন গুলো ফলো করতে হয়, যে আমরা ভ্যারিয়েবলের নাম দিতেছি, তারপর ফাংশনের নাম দিতেছি। তো এই সবগুলোর জন্য নিয়ম হলো এই কিওয়ার্ড গুলা ইউজ করা যাবে না, এগুলা বাদ দিয়ে দুনিয়ার সবকিছু ইউজ করো, বাট এই কয়েকটা রুল ফলো করে। যেটা যেমন এটা ভ্যালিড কেন, এটা সবই ক্যারেক্টার, এটা ভ্যালিড কেন, সবই ক্যারেক্টার, সবই ক্যারেক্টার, আন্ডারস্কোর ইউজ করছে সমস্যা নাই, এটা ওয়ান এন্ড অনলি ক্যারেক্টার যেটা ইউজ করা যায় এটাও ইউজ করা যাবে, কারণ আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, ডিজিট দিয়ে শুরু হয়নি, বলছে যে ডিজিট দিয়ে শুরু হওয়া যাবে না, ঠিক আছে? ডিজিট দিয়ে শুরু হওয়া যাবে না। এটা কেন সমস্যা, কেন ডিজিট দিয়ে শুরু হয়েছে, এটা কি সমস্যা, এখানে হাইফেন ইউজ করছে, এখানে কেন সমস্যা, এখানে স্পেস দেখা যাচ্ছে, এটা কেন সমস্যা, এখানে এক্সক্লামেশন সাইন ইউজ করছে, যেখানে আন্ডারস্কোর ছাড়া আর কোনো কারো খাওয়া নেই আর কি, ঠিক আছে? তো এইভাবে আর কি ভ্যারিয়েবলের নামকরণ করা হয়, আমি ক্লাসে বলছি তোমাদেরকে। ভ্যারিয়েবলের ডিক্লারে কিছু তোমার এখানে কোড টোড দেওয়া আছে। তোমরা একটা কাজ করবা, ঠিক আছে? তোমাদের তো আমি তো বলছি যে তোমরা কোড ব্লক ইনস্টল করবা ডেস্কটপে, তারপর সেখানে আমার যে কোডগুলো বিভিন্ন স্লাইডে দেখবা, এগুলো তোমরা আসলে নিজে হাতে টাইপ করবা, টাইপ করে রান দিয়ে দিয়ে দেখবা, একটু একটু ডানে বামে করে নিজের একটু মডিফাই করে করে দেখবো যে কেমন বিহেভ করতেছে। হ্যাঁ, একটু বিহেভ করে করে দেখবা, যেমন 100 দিছি তুমি আর 150 দাও। হ্যাঁ, তারপর লং ইন্টিজার লাগাও, দেখো কেমন হচ্ছে, কতটুকু ভ্যারিয়েবল রাখা যাচ্ছে, তো প্রিন্ট করে একটু মানে কোডটা চালাই দেখবা আর কি, তুলবা তারপর কোডটা রান দিবা, দেখবো যে কেমন কি কাজ করছে। ভ্যালুর কথা আমি আগে ঠিক বলছি, আছে। ভ্যালু আসলে টাইম টু টাইম চেঞ্জ করা যায়, ভ্যালু টাইম টু টাইম চেঞ্জ করা যায়। আহ, এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন এটা ফ্লোটের, এটা ইন্টিজার, এটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, একটা অ্যারে, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যেত যে 80টা ক্যারেক্টার ধরবে এখানে, এরকম আর কি, ক্যারেক্টার ক্যারেক্টার স্পেস দিয়ে অ্যারে অফ 80 ইকুয়াল ইকুয়াল দিয়ে, তো সিএসসি লিখতে আর কি, এখানে তো কোলন, তো সব সেমিকোলন, মানে 80 দ্বারা বোঝাচ্ছি 80টা ক্যারেক্টার লাগবে আমার, একটা না। এখানে কয়টা ক্যারেক্টার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, স্পেস একটা ক্যারেক্টার, 8টা ক্যারেক্টার এখানে। হ্যাঁ, তো তুমি এখানে যদি 8ও লিখতা কোনো সমস্যা ছিল না। ওকে, এটা একটা ফ্লোট ভ্যারিয়েবল, এটা কিভাবে ভ্যালু অ্যাসাইন করা হয়, হ্যাঁ এটা একটা এক্সাম্পল আমি দেখাইছি।
যে কিভাবে ভ্যালু অ্যাসাইন করা যায়। এটা ডিক্লেয়ার করছো, ডিক্লেয়ার করে সাথে সাথে অ্যাসাইন করে দিছো, ঠিক আছে না? এখানে কি সাথে সাথে মানে এখানে কি দেখো, এখানে পায়ের ভ্যালু তুমি ডিক্লেয়ার করছো, অ্যাসাইন করছো, এখানে আসলে পুরোটা কি চেঞ্জ করলা, যে সাম মডিফিকেশন মেই 3.14 ছিল, আমি পরে 9.14 করছি, লিমিট 100 ছিল 10 করলাম। কেন? এগুলোর নাম কি? ভ্যারিয়েবল, ভ্যারি করানো যায়, ভ্যারি করাইতে দিছি আর কি, ঠিক আছে? এটা রান করলে এরকম হয়, আগে ছিল এগুলো ভ্যালু, এখন চেঞ্জ করার পর নতুন ভ্যালু পাবা তুমি, ঠিক আছে? ইন্টিজার এক্স ওয়াই এটা হলো জাস্ট ডিক্লেয়ার করলা, যদি ওয়াই ইকুয়াল 10 করে দাও তাহলে কি ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, মানে অ্যাসাইন্ড ভ্যালু আর কি। এমন তুমি এটা পরে যাও ভ্যালু বসাইতে পারবা, এখানে এক্স এর যেমন ভ্যালু বসাইনি, পরে আসে 50 বসালাম, এভাবে করতে পারো, সাথে সাথে করতে পারো, পরেও করতে পারো, এভাবে আর কি, এভাবে অনেকভাবে করা যায়। এটা কোনো ইস্যু আছে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, বিভিন্ন টাইপের ভ্যালু কিভাবে ভ্যালু অ্যাসাইন করা যায়? তবে একটা টাইপের মধ্যে এই যে এক্স কমা ওয়াই এমন হতে পারে না যে সিএইচ লিখছো এটা আবার ক্যারেক্টার, এরকম হয় না, ঠিক আছে? আলাদা লাইনে ক্যারেক্টার তুমি লিখবা, যে ক্যারেক্টার CH1 CH2 কলম, মানে এক লাইনে যদি কমা কমা দিয়ে লেখো, এটা ধরে নেই যে কমন আর কি, মানে আমরা বলি না এ ইন্টু বি প্লাস সি, মানে কি এ হলো বি প্লাস সি এর সাথে গুণ আছে, তো ইন্টিজার অফ এক্স, ইন্টিজার অফ ওয়াই, ইন্টিজার অফ ক্যারেক্টার, এইভাবে আর কি জিনিসটা আছে। কথা বুঝছো কি? মানে একই টাইপের ভ্যালু কমা কমা দিয়ে যদি লেখো, সামনে যেটা আছে ওইটাই ফলো করবে। একটা লাইনে মাল্টিপল টাইপের ভ্যালু রাখা যাবে না, যে ফ্লোট লাগলে ইন্টিজার রাখলে ভাবে হবে না, যে এক্স ওয়াই হলো ইন্টিজার, জেড হলো ফ্লোট, এটা পসিবল না, হ্যাঁ? কোনো কোশ্চিন আছে এই পর্যন্ত? নাই আশা করি। আহ তোমাদেরকে স্কোপ নিয়ে আমি বলছিলাম, স্কোপ নিয়ে মনে আছে না কি বলছিলাম, যে বাইরের স্কোপ থেকে ভিতরের স্কোপ দেখা যায় না, বা ভিতরের স্কোপ থেকে বাইরের স্কোপ তাকানো যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস এখানে স্যার আমি গ্লোবাল ভেরিয়েবল কি স্যার লোকাল দিয়া চেঞ্জ করা যায়? এটাই মাত্রই বলতাম, যে গ্লোবাল ভেরিয়েবল, দেখো গ্লোবাল ভেরিয়েবল স্পেসটা আমি বলছিলাম যে মেইন ফাংশনের বাইরে যে স্পেসটা, মেইন ফাংশন স্পেসটা এখান থেকে শুরু, এখানে শেষ, এই স্পেসের বাইরে যত স্পেস আছে সেটাকে আমরা বলছি গ্লোবাল স্পেস বা গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্পেসে যা ডিক্লেয়ার করছো সেটা প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকে। আর কোন একটা স্পেসিফিক ফাংশন, সেটা মেইন হোক বা সাব মেইন হোক বা যেটাই হোক, তার ভিতরে যে ফাংশনগুলো ডিক্লেয়ার করা হয় ওইটা কি এই এই দরজা দিয়ে ঢুকলা জন্ম হইলো, দরজা দিয়ে বের হইলা সে ধ্বংস হয়ে যাবে আর কি, তার মৃত্যু তখন হবে। বাট এই বাকি যে স্পেসটা সেটা গ্লোবাল স্পেস, এটা ফাংশনে ঢুকছো কি ঢুকো না এটার সাথে রিলেট করে না, প্রোগ্রামটা ক্লোজ করছো কিনা তার উপর নির্ভর করে। প্রোগ্রামের শুরু যখন করছো, রান যখন দিছো তখন থেকে এটা জন্ম হবে, রান যখন ক্লোজ করে ফেলছো উইন্ডোটা, তখন তুমি কনসোলটা যখন ক্লোজ করবো তখন এটা মৃত্যু হবে আর কি। হ্যাঁ, এখন কি বলতেছিল একজন শেষে? স্যার বলছিলাম কি, গ্লোবাল ভেরিয়েবল তো আমরা একটা ফিক্স করে দিছি, তো লোকাল গিয়ে আমরা এটা চেঞ্জ করে দিলাম নিচে, তো স্যার এটা কি স্যার পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে কিনা, এই আর এটা কি? এটা জি স্যার। গ্লোবাল, মানে গ্লোবাল হলো মনে করো যে গ্লোবাল পার্সোনালিটির মতো সবাই তাকে চিনে, হ্যাঁ, তার নামে যদি কিছু বলো সবাই বুঝতে পারে যাচ্ছে এই লোকটাকে খারাপ বলা হলো। আমি যদি বলি বিল গেটস পালায় চলে গেছে, এখন কি আমি তোমাকে বলতে হবে যে মনে করো যে খাগড়াছড়ি যে বিল গেটস আছে তার কথা বলতেছি? বিল না গেটস স্যার। বিল গেটস, মানে সে ইউনিভার্সাল এন্টিটি, তার 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 ভ্যালু তুমি চেঞ্জ করলে মানে কি, এই যে অ্যাকচুয়াল যে পাই সেটা আর কি। আচ্ছা, বাই দা ওয়ে, ইন্টিজার এক্স করছো, হ্যাঁ ইন্টিজার এক্স করছো, ফ্লোট এক্স করলে মানে এটা কিন্তু পসিবল না, এটা করা যাবে না। একটা মেমোরির নাম এক্স, ফ্লোটের জন্য তুমি মেমোরি রাখতেছো, এক ভাষার কি দুইটা ভাষার কি একটা নাম হইতে পারে নাকি? তো মারামারি না লাগবে। স্যার। তো তুমি X1 নিতে পারো, X72 নিতে পারো, 73 নিতে পারো, ওয়াই নিতে পারো, ডাজেন্ট ম্যাটার, বাট সেম নাম ইউজ করা যাবে না। এখন তুমি বলো ফ্লোট তুমি গ্লোবাল পাই নিছো, এই পাইটা তো ইন্টিজার, এই কোনো লোকালি ইউজ করা যাবে না, গ্লোবাল কোনো ভ্যারিয়েবলের নাম লোকালি ইউজ করা যাবে না কোথাও, বুঝছো কথা? জি স্যার। বাট একটা ফাংশনের ভিতরে লোকাল আর একটা ফাংশনের লোকালের ভ্যারিয়েবলের সাথে কোনো রিলেশন আছে? মানে এখানে একটা পাড়া, ওখানে আরেকটা পাড়া, এই পাড়ায় কি করতেছে তার সাথে এই পাড়ার কোনো সম্পর্ক আছে? না স্যার। বাট এই দুইটা পাড়া কি বিভাগীয় শহরের মধ্যে পড়ছে, যে বিভাগীয় কমিশনার একজন, সবাই তো ওর দায়িত্ব তো সবার প্রতি, সবাই ওকে চিনবে কিনা? সবাই তো ওকে চিনবে। জি স্যার। বাট এই পাড়ার লোকজনের সাথে এই পাড়ার লোকজনের কোনো সম্পর্ক নেই, এরকম জিনিসটা আর কি, যে এক ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা তোমার ভ্যারিয়েবলের সাথে অন্যজনের সাথে কোনো রিলেশন নেই, বাট গ্লোবালকে সবাই চিনবে। তো এই পাইটা আসলে আর কেউ নয়, নান আদার দেন দিস, এই লিমিটটা নান আদার দেন এই দিস, এটা আসলে মডিফাই করতেছে আসলে, মানে এই ভ্যারিয়েবল কি লোকাল ভ্যারিয়েবলকে মডিফিকেশন অফ লোকাল ভ্যারিয়েবল, এন্ড দিস টু আর মডিফিকেশন অফ গ্লোবাল ভ্যারিয়েবল।
তো স্কোপের কথা বলতেছিলাম যে একটা ফাংশন, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা মেইনলি, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ হলো লোকাল স্কোপ, এই ফাংশনের লোকাল স্কোপ, লোকাল এরিয়া। আর বাকি এইটা বাদ বাকি যে যে আছে মানে যে কোনো পৃথিবীতে মনে করেন, আমি উদাহরণ দিচ্ছিলাম যে বেশ কটা ফাংশন লিখছিলাম যে ভয়েড অ্যাড বা এরকম ভয়েড প্রিন্ট, তো যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশনের বাইরে যে স্পেসটা সেটাকে গ্লোবাল বলতেছি। আর প্রতিটা ফাংশনের ব্রাকেট টু ব্রাকেট এই যে এটা, এই এরিয়াটাকে বলছি লোকাল স্পেস তার। এখানে একটা ভ্যারিয়েবলের জন্ম হইলে বাইরের সময়টা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এই তো আর জি কি। স্যার। জি স্যার। এখানে উদাহরণ দিয়ে আমি যদি একটু বলি হালকা করে, এই তো গ্লোবাল নাকি, এই তো গ্লোবাল, জি স্যার। একে সবাই চিনবে, এই মেইনও চিনবে। আর একটা ফাংশন মনে করো ফাংশন ওয়ান আছে, এর নিচে মনে করো ভয়েড, মনে করো অ্যাড নামে একটা ফাংশন আছে, এও চিনবে, সবাইকে চিনবে, গ্লোবাল পার্সোনালিটি, সবাই চিনবে। এখন মেইনে তুমি যখন ঢুকলা, এই যে শুরু, এই যেখানে শেষ, এই দুইয়ের মাঝে এই যে ইন্টিজার এক্সট্রা এখানে জন্ম হয়েছে না? স্যার গ্লোবালে তো আমরা একবার ইন্টিজার এক্স বলে দিছি, তারপরে কি আবার আমার লোকালে ইন্টিজার কথাটা উল্লেখ করতে হবে? এখানে একটা রুল আছে, ঠিক আছে, মনে করো তুমি লোকালি ইউজ করতে পারবা এক্সট্রা, বাট এখানে কিন্তু আরেকটা ফ্লোট এক্স এরকম করতে পারবে না, লোকালি দুজনের নাম হতে পারবে না, মানে এই লোকালিটির ভিতরে এক্সট্রা ডিক্লেয়ার করা যাবে না। বাট গ্লোবাল একটা মানে জিনিসটা হলো কি, গ্লোবাল এক্স আছে তো লোকাল এক্স ইউজ করতে পারবে না, এটা তো প্রশ্ন না। গ্লোবালে আমরা ইন্টিজার লিখে তারপরে এক্স লিখে দিছি, তারপরে তো শুধু এক্স ইকুয়াল টু 20 লিখলে হতো না লোকালে? এক্স ইকুয়াল 25 টোয়েন্টি, ইউজ শোনো, করলাম। এক্স ইকুয়াল টোয়েন্টি যদি লেখো তাহলে এটাকে মিন করবে, বুঝছো? কিন্তু তুমি এখানে যে ইন্টিজার এক্স ইকুয়াল টোয়েন্টি লিখছো না, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এটা আমার লোকাল এরিয়ার লোকাল ভেরিয়েবল, এটার সাথে গ্লোবালের কোনো সম্পর্ক নেই। আর তুই বলবো স্যার, এক্স যখন আমি যদি প্রিন্ট এক্স লিখি এখানে ভিতরে কথা এখানে, তো এই এক্সটা আসলে কোনটা এক্স, গ্লোবাল এক্স না লোকাল এক্স? জি স্যার, এটাই এটাই তোমার কমন সেন্স কি বলে বলো দেখি? লোকাল হওয়ার কথা স্যার। লোকাল হওয়ার কথা। তুমি আগে দেখবা, তুমি চারপাশে টাকা দেখবা যে মফি, যে আমার বাচ্চা একটা হইলো, মফিস নাম দেওয়া যাবে কিনা, তো মফিস নাম খুঁজে দেখবা যে ওই পাড়ার মধ্যে কারো আছে নাকি, যদি না থাকে তো দিতে পারবা। আর গ্লোবালি কারো নাম থাকতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে তুমি তোমার ছেলেকে যদি ডাকো, তোমার ছেলে আসবে না বাইরের গ্লোবাল মফিস আসবে বলো তো? স্যার আমার ছেলে আসবে স্যার। তোমার পাড়ার মধ্যে তো তোমার ছেলেই আছে, তোমার ডাক শুনে তোমার ছেলে আসবে। জি স্যার। তোমার ছেলে যদি না থাকে, মনে করো তুমি বিল গেটস ডাক দিছো মনে করো, বা তোমার ছেলের নাম বিল গেটস তুমি দেও নাই, আমি বিল গেটস কি আসবে, ওই আসবে। বা তোমার ছেলের নাম যদি তুমি গেটস রাখো, গেটস যদি ডাকো, তাহলে তোমার কাছাকাছি যে আসে সে আসবে। রুলটা কি, রুলটা হলো কি, আগে খুঁজে দেখবেন লোকালিতে সেরকম নামে কেউ আসে নাকি, যদি না দেখে বাই ডিফল্ট ওটা গ্লোবাল। আর জি যদি স্যার, থেকে বুঝতে থাকে পারছি স্যার। তাহলে মানে জিনিসটা হলো কি, ওই যে তুমি বাইরে যে করছো কিনা প্রকট প্রচ্ছন্নের মতো আর কি, মানে তার রোল খুবই আর কি ভালো চলতেছে, বা যখন প্রকটটা চলে আসছে তখন ওটা অটোমেটিক্যালি প্রচ্ছন্ন হয়ে যাবে আর কি, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ডমিনেন্ট মানে সে ডমিনেন্ট হবে যদি নিজের লোকালিতে নতুন নাম ব্যবহার করা হয়, যদি না থাকে তাহলে ট্যাগ পাল্টাই। তো এটা আর কি। তবে এটা তোমার এত ভেরিয়েবল থাকতে তোমার তো দরকার নাই, মানে আরেকটা ভেরিয়েবল, তার কনফিউশন বাড়ে আর কি। তো কি দরকার, তুমি আরেকটা ভেরিয়েবল লিখলে করো। বা কিছু ক্ষেত্রে আসলে এটা মানে অ্যাভয়েড করা যায় না, সেক্ষেত্রে তুমি এটা মনে করবা যে আমি যে ডিক্লেয়ার করলাম এটা আমার লোকালটা আসলে বোঝাচ্ছি। যেমন এখানে দেখো, এখানে বারবার ওরা ইউজ করছে, মানে এখানে দেখো ইউজ করছে, এখানে আরেকটা ইউজ করছে। এটা জি কি, স্যার। মানে এটা হলো কি, মনে করো যে সিলেট বিভাগ, সিলেটের বিভাগের মধ্যে সিলেট সদর, সিলেট সদরের মধ্যে মনে করো কি সাস্ট, বুঝছো? জি স্যার। এটা হলো সিলেট বিভাগ, সিলেট বিভাগের মধ্যে সদর, সদরের মধ্যে আবার সাস। তো এখানে যে ইন্টিজার এক্স আছে, তোমার কি বলো, কমন সেন্স কি বলো দেখি, এখানে যদি এক্স প্রিন্ট দিই তাহলে এখানে কোন ভ্যালুটা আসবে, 10 স্যার না 30 আসবে স্যার। জি স্যার। 30 আসবে? কারণ ও দেখবে যে আমার ইমিডিয়েট, আমার যে জগৎ, আমার যে জন্ম মৃত্যু যেখানে, ওই জন্ম মৃত্যু যে ওয়ার্ল্ডে, ওখানে লেটেস্ট ভ্যালুটা কত, সেটা হলো 30। ঠিক। জি এই ব্লকটা যে ঢুকলা, জন্ম হইলো, এই ব্লকটা থেকে বের হয়ে গেলে একটা হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এখানে যখন তুমি প্রিন্ট দিবা, প্রিন্ট এক্স, তখন কত হবে বলো দেখি? স্যার 20 স্যার। কারণ ওর জন্ম তো এখান থেকে হয়েছে, এখন কত মেমোরিটা আছে, তো এখান থেকে বাইর হওয়ার আগ পর্যন্ত ওর এই এক্স এর জন্ম মানে এক্সিস্টেন্স থাকবে, তখন ওই প্রিন্ট দিলে 20 থাকবে। এখান থেকে যখন বের হয়ে যাবে তখন তো আসলে এই এক্স ছাড়া আর কিছুই নেই, এখানে প্রোগ্রাম শেষ পর্যন্ত এক্স টা ধরে রাখে। তো এটা মানে লোকাল স্কোপ, মানে ফোল্ডারের মতো, ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আরো সাব ফোল্ডার, সাব ফোল্ডার, সাব ফোল্ডার। নিয়মটা হলো বাইরের ফোল্ডার থেকে, তুমি একটা কথা কমন সেন্সে বলো, বাইরে যখন তুমি এখানে দাঁড়ায় থাকো একটা ফোল্ডারে, ওর ভিতরে কতগুলা সাব ফোল্ডার আছে, কোথায় কি আছে বলে কি দেখাবো? না স্যার। না। কিন্তু তুমি যখন সাব ফোল্ডারে যাও, তুমি খেয়াল করছো কিনা, উইন্ডোজ যদি মেশিনে দেখো, সি স্টার স্টার অথবা ডি স্টার স্টার মনে করো প্রোগ্রামস, প্রোগ্রামস এর আন্ডারে মনে করো 86 প্রোগ্রামস, তার মানে আন্ডার হতো কোড ব্লক, এরকম কি ধাপে ধাপে এই পর্যন্ত আসো না? তুমি তো জি কোড, স্যার, আগের গুলো দেখানো থাকে স্যার, হ্যাঁ, তুমি লেখা থাকে। গোটা, তুমি প্যারেন্ট ফোল্ডার থেকে সাব ফোল্ডারে যে আসছো, এটা গোটা পাঠা তোমার দেখা যায়।
আর তুমি যখন এই যে প্রোগ্রামে যখন থাকো তখন কি নিচের গুলো দেখা পাও যেখানে তাহলে তুমি স্যার বাইরের থাকলে ভিতরগুলো দেখা যায় না, ভিতরে থাকলে বাইরের গুলা দেখা যায়। এক্স্যাক্টলি মানে তুমি বর্তমানে আজকে এখানে দাঁড়ায় পিছনটা তাকাইতে পারবা, বাট ভবিষ্যৎ তাকাইতে পারবা না। জিনিসটা এরকম যে তুমি এই যে লোকাল স্কোপ থেকে তুমি গ্লোবাল টোলবাল সবাইকে দেখা পাবা, বাট বাইরে থেকে তুমি ভিতরগুলো দেখতে পারবা না। এই মানে এক্সাম্পলটা মনে থাকবে কিনা বলো? ভিতর থেকে বাইরে ইনশাআল্লাহ জি স্যার। দেখতে পারবো, বাট বাইরে থেকে ভিতরটা দেখা যায় না। গ্লোবাল স্কোপ থেকে লোকাল স্কোপকে দেখা যায় না, বাট লোকাল স্কোপ থেকে গ্লোবাল স্কুলে সবকিছু তাকানো যায়। জি স্যার, এখন ক্লিয়ার হয়ে গেছে একদম স্যার। থ্যাংক ইউ। এই হলো স্কোপের আর কি কাহিনী আর কি। আহ, একটা ভেরিয়েবল তাহলে কি গ্লোবালও তোমার ডিক্লেয়ার করা যায়, লোকালও মানে তোমার ডিক্লেয়ার করা যায়। আরেকটা করা যায় ফাংশনে, এটা মিস করে দিতাম। এটা হলো ফাংশনের ভিতর। ফাংশন যদি আমি পড়ায় নেই বা হালকা করে বলি, এই যে আমি আগের দিনে দেখাচ্ছিলাম তোমাকে একটা একটা সিগনেচার ফাংশনে, যে ইন্টিজার অ্যাট ইন্টিজার এ ইন্টিজার বি রিটার্ন সাম, যেখানে ইন্টিজার সাম হলো গিয়ে এ প্লাস বি। হ্যাঁ, তুমি মেইন থেকে তুমি কল করবা যে এই আমাকে অ্যাড করে দাও 5 আর 7। এই 5 আর 7 কি বলে, যেটা কথা বলি না, উড়ে আসে জুড়ে বসায়, যে উড়ে আসে এখানে জুড়ে বসবে, উড়ে আসে এখানে জুড়ে বসবে। 5 বসবে কি এর জায়গায়, এর ভিতরে 5 ঢুকে যাবে, বি এর জায়গায় 7 ঢুকে যাবে। তো এ প্লাস বি করা মানে 5 + 7 কত হওয়া, 12 হওয়া। পরে সাম, রিটার্ন সাম করা মানে রিটার্ন 12 করা, পরে এখানে 12 আসবে এখানে রেজাল্টের জায়গায়। ঠিক আছে? তো এখানে দেখো যে ইন্টিজার এ, ইন্টিজার বি, এগুলো কি এক ধরনের ডিক্লারেশন না? আমি যদি এটা বাইরে গ্লোবাল স্ক্রিপ্ট ভাবে লিখতাম কোনো সমস্যা ছিল? ইন্টিজার এ ইন্টিজার বি, মেইনের নিচে যেভাবে লিখতাম ইন্টিজার এ ইন্টিজার বি, তোমাকে মানে কষ্ট পেতে নাকি? ইন্টিজার এ মাঝে তো লেখা যেত স্যার একসাথে। তো এখানে আমি পরপর করে লিখতেছি। তো এখানে ওইটা বলছে 3 জায়গায় লেখা যায়, গ্লোবালে লেখা যায়, ফাংশনের ভিতরে লেখা যায়, এরকম আর কি। আউটসাইড অফ অল ফাংশন, এটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল গুলোর কথা বলতেছে যে এটা। আর যদি বলছে ডেফিনেশন অফ দ্য ফাংশন, এটা বলছে এটা ডেফিনেশন না, ফাংশনটা কেমন আমরা বিহেভিয়ারটা লিখতেছি এখানে, এটাকে বলছে যে ডেফিনেশন অফ দ্য ফাংশন। একটা হলো কি ইনসাইড ফাংশন, মানে এই যে লোকাল ভ্যারিয়েবল এটা, এগুলাকে বোঝাচ্ছে। বুঝতে পারছো? জি। জি স্যার। ঠিক আছে, এই 3টা জায়গায় মোটা দাগে আর কি থাকে। আর একটা কোশ্চেন ছিল স্যার, গ্লোবাল ভেরিয়েবল এক্স আর লোকাল ভেরিয়েবল এক্স এর কি মেমোরি অ্যাড্রেস সেম নাকি দুইটা ভিন্ন? অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। আর তাইলে স্যার, আমি যদি মেমোরি অ্যাড্রেস ভিন্ন হয় তাহলে আমি এই জায়গায় লোকাল ভেরিয়েবলে ফ্লোট এক্স দিতে পারলাম না কেন? লোকাল আবার বলো তো। স্যার, যদি গ্লোবাল আর লোকাল ভেরিয়েবল এক্স এর যদি মেমোরি অ্যাড্রেস ভিন্ন হয় তাহলে আমি তো লোকাল ভেরিয়েবলে ফ্লোট এক্স ইজ ইকুয়াল 20 পয়েন্ট সামথিং দিতে পারতাম না? হ্যাঁ, তুই চেঞ্জ করতে পারবো তো। এখানে যে ইন্টিজার এক্স আছে না, এক্স ইকুয়াল তুমি 25 দাও, সমস্যা নেই। স্যার ইন্টিজার থেকে স্যার ফ্লোটে করতাম আর কি, লোকাল ভেরিয়েবল, যেমন ফ্লোট এক্স ইজ ইকুয়াল 20.25 এরকম। ও এখানে, হ্যাঁ জি পারবো স্যার। তো, পারবো তো। আমি এই যে আমি ইচ্ছা করে কোডটা এখানে দিচ্ছি কেন, যে কলিশন লাগে। ফ্লোর হলে তো এটা মানে ওদের তো খেলার মাঠই আলাদা, এই আলাদা খেলতেছে ও আলাদা খেলতেছে, এটা তো কোনো রিলেশন নেই। আমি বলছি না মানে এই যে স্পেসটা, এই স্পেসের মধ্যে তুমি তো ডিক্লেয়ার করতে পারো, সমস্যা নাই। বাট সেম স্পেস, এর স্কোপ স্কোপ আসলে এইটা যে ওয়ান সেকেন্ড ব্র্যাকেট তো আলাদা সেকেন্ড ব্র্যাকেট, এই এতটুকু স্কোপের মধ্যে সেম হওয়া যাবে না। তুমি যখন এই স্কোপে আসো, এটার সাথে তো বাইরেটার কোনো রিলেশন নাই, এটা ভিতরে জিনিস ভিতরে থাকলো, তুমি ফ্লোট করো ডাবল করো, সমস্যা নেই। ও ঠিক জি আছে? স্যার। হুম, আচ্ছা। তো লোকাল ভেরিয়েবল এইভাবে declare- এটা এটা আউটার ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল বুঝতেছো, ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়, এটা বলার দরকার নেই আমার। Okay. যেটা বলছি যে ভিতরের ব্লক থেকে বাইরের জিনিসগুলো তাকে খুঁজে পাওয়া যায়, তো ওগুলো পাওয়া যাবে। এটাকে ফিল করতেছো, এটা যে নতুন একটা স্কোপ শুরু হয়েছে এখানে, এই যে এটা যে আলাদা স্কোপ, এটা হয় এটা তো একটা স্কোপ, এই স্কোপের মধ্যে আরেকটা স্কোপ। এবং এরা কি বলতেছে যে আউটার ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস পাচ্ছি কেন, কারণ যে সাব ফোল্ডার থেকে বাইরের ফোল্ডার দিক তাকানো যায়। বাট এখানে যদি একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি যে ইন্টিজার মনে করো পি, এটাকে এখানে প্রিন্ট দিলে পাবো প্রিন্ট পি? হ্যাঁ স্যার, এরর দেখাবে। কেননা ওই ফোল্ডারের বাইরে থেকে ভিতরে সাব ফোল্ডারে কি আছে তা তুমি দেখতে পাবো না, সো প্রিন্ট দিয়ে ভ্যালু পাবো না।
ওটা ওটা তোমার তুমি যখন এখান থেকে এখানে যখন বের হয়ে যাবে তখন এটা গায়েব, এই যে পিন, যে ইন্টিজারের পি আছে ওটা গায়েব এখানেই হয়ে যাবে। মানে মেমোরিতে যে অ্যালোকেটেড যে মেমোরিটা ওটা হাওয়া হয়ে যাবে। তো তো তুমি এই মেমোরি থেকে মেমোরিকে ডাকে লাভ পাবো নাকি? পাবো তো না, আশা করি। লোকাল ভেরিয়েবল আরো কিছু উদাহরণ দেওয়া আছে, আমি আশা করি তুমি এই স্কোপের জিনিসটা বুঝতে পারবে। বলো। conio.h। তুমি কি সব ক্লাস করছো আমাদের? জি স্যার। এই যে আসছে, আসছে কনসোল থেকে, আর ইনপুট আউটপুট তো আইও। এই কনিও ইউজ করার মাহাত্ম হইলো, সিগনিফিকেন্স হইলো যে ক্লিয়ার স্ক্রিন, এটা ইউজ করবো। এই ক্লিয়ার স্ক্রিন দিলে যদি তোমার এই যে ডিসপ্লেটা আগে থেকে কিছু লেখা লেখা থাকে বলে মুছে দিয়ে ক্লিন করে একদম শুরু থেকে বিসমিল্লাহ আবার শুরু করবে। আর এটা ইউজ করে গেট, যেটা হলো গেট স্ক্রিন আর গেট ক্যারেক্টার আর কি। মানে এখানে তুমি বলবো যে যে মানে ট্যাপে ক্যারেক্টার টু কন্টিনিউ, মানে তোমার স্ক্রিনটা আটকে থাকবে, আর তোমাকে ইনপুট দেখাবে, তোমাকে আটকে থাকবে স্ক্রিনটা, বলছে ট্যাপে ক্যারেক্টার টু কন্টিনিউ, তুমি একটা ক্যারেক্টার ট্যাপ করবে তারপর এটা প্রোগ্রামটা ক্লোজ হবে। এটা আহামরি কিছু না, দরকার নাই, বাট এটা দরকার আছে একটু, যে আগে থেকে যদি হাবি জাবি কিছু লেখা থাকে ওগুলা ক্লিয়ার করে নতুন স্ক্রিন তোমার জন্য রেডি করবে, যে এখন নতুন সময় নতুন নতুন চেহারা দেখবে আর কি। নতুন ডেটা গুলো দেখাবে এই নিচের গুলা। আগে থেকে যদি কোনো প্রিন্ট দেওয়া দেওয়া থাকে এগুলো মুছে দিয়ে এই নতুন গুলো প্রিন্ট দেখাবে, ঠিক আছে? স্যার ভিএস কোডে কোড করলে মনে হয় এটা কাজে লাগে স্যার, ক্লিয়ার স্ক্রিনটা। হতে পারে। তো এইটা আর কি কনসোল আর কি। গ্লোবাল বুঝছো না এতক্ষণে? গ্লোবাল, গ্লোবালের অ্যাক্সেস সব জায়গায়। এখানে যেমন বলছে, যেমন এখানে গ্লোবাল ভ্যারিয়েবলটা আমাদের কি? ইন্টিজার কাউন্ট। ইন্টিজার কাউন্টটা কি গ্লোবাল না? যেটা কোনো ভ্যালু দেওয়া হয়েছে কি? না স্যার। না। আচ্ছা, একটা জিনিস বলে রাখি শুধু, মানে কোনো কোনো গ্লোবালে ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার না করো, বাই ডিফল্ট এটার ভ্যালু যদি ইন্টিজার হয় জিরোতে শুরু হয়, ফ্লোট হলে 0.0 শুরু হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। যাই হোক, এখানে পরে এই যে গ্লোবালে তো ডিক্লেয়ার করছো, মেইন ফাংশনের ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভালো কথা করলাম। এটার অ্যাক্সেস দেখো এখানে পাবা, এখানেও পাবা। আচ্ছা, এই কাউন্টের সাথে এই কাউন্টের কোনো মিল নাই কিন্তু। এই কাউন্ট কি? লোকাল কাউন্ট। এর জন্ম এখানে শুরু, এখানে শেষ। এই জন্য এখানে যখন 50 তুমি প্রিন্ট করবে কত আসবে? 50 আসবে, ঠিক না? জি স্যার। হুম। এখানে ফ্লোটা একটু দেখাই, মেন থেকে আমরা শুরু করি। কাউন্টের হলো 100, তাহলে কাউন্টের হলো কত? 100, ভালো কথা। ফাংশন ওয়ান কে কল করলাম, ফাংশন ওয়ান, আচ্ছা ফাংশন কি বুঝবা? আচ্ছা আচ্ছা, ফাংশন ওয়ান মানে ফাংশন ওয়ান কে কল করা, এটা বোঝাচ্ছে ফাংশন কলিং বলে, যে ফাংশনকে ডাকলাম বা ফাংশনকে বললাম যে তুমি আমার একটা কাজে যাও। তো ফাংশন কল করা বলতে ফাংশনের কাছে আসা, ফাংশন ডিফিনিশনের কাছে আসা। এখানে আসলাম, আসে দেখা যাচ্ছে টেম্পোরারি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলছে, আচ্ছা করলাম। টেম্পোরারি কল কাউন্ট বলতেছে, এখানে কি আর কোনো কাউন্ট আছে কলেকশন হওয়ার মতো? না স্যার। এই জন্ম লগ্ন থেকে অন্য কোনো কাউন্ট দেখা যাচ্ছে না, সো বাই ডিফল্ট এটা হলো গ্লোবাল কাউন্ট। গ্লোবাল কাউন্টের ভ্যালু কত? 100। সো 100 এখানে টেম্পে বসে যাবে। তারপর এখানে আসলাম এই লাইনে, এই লাইন বলছে ফাংশন টু তে যাই ঘুরে আসো। ফাংশন টু কই? ফাংশন টু নিচে আসলাম, এখানে আসে দেখলাম যে কাউন্ট ইকুয়াল 50। লোকাল কাউন্ট, এটা লোকাল কাউন্ট, লোকাল কাউন্ট 50, ভ্যালু প্রিন্ট দিলাম কাউন্ট কত? 50। কাজ শেষ, কাজ শেষে কই যাবো বলো দেখি? এখানে আবার ব্যাক হয়ে চলে আসবো, এখান থেকে গেছিলাম না? জি স্যার। মানে নিশ্চয়ই এটা পথে চলতেছে, এদিকে চলে গেছো, এখানে হচ্ছে রাস্তা ব্লক, আবার এখানে ঘুরে আসবো, পরে এখান থেকে হচ্ছে ব্যাক করা যায়, বুঝছো? তো এখানে আবার এখানে একটা ব্যাক ব্যাক আসলাম, ফাংশন টু থেকে কাজ শেষ করে এখানে আসলাম, প্রিন্ট কাউন্ট কাউন্ট। এই কাউন্টটা কোনটা? এই কাউন্ট কি স্যার এইটা? 50। এই কাউন্ট কি 50? জি স্যার। ফাংশন এই যে দেখো টেম্পোরারি কাউন্ট, কাউন্টের ভ্যালু টেম্পের ভ্যালু হলো 100 বসে আছে, ভালো কথা। ফাংশন টু তে আসলাম, এই যে এখানে আসলাম, ফাংশন টু এর ইউনিভার্সে আসলাম, এখানে ইন্টিজার কাউন্ট ডিক্লেয়ার করছে 50, লোকাল কাউন্ট 50 প্রিন্ট করলাম। এখান থেকে যখন যেই মাত্র বেরিয়েছো, এই ওয়ার্ল্ডের যত কিছু ছিল সব ধ্বংস, বুঝছো? তাহলে এখানে যে কাউন্ট ছিল, এই কাউন্টের এক্সিস্টেন্স যে তৈরি হয়েছিল ওটা কি গায়েব হয়ে গেল না? ওইখান থেকে কি কাউন্টের ভ্যালুটা আমরা ফাংশন টু তে নিয়ে আসবো না? আহ, আবার শুরু করি। এই প্রোগ্রাম টপ টু বটম নামবে, 2 নম্বর লাইন 3 নম্বর লাইন গেল, 4 নম্বর লাইনে ইন্টিজার কাউন্ট দিছো, এইটা একটু ইগনোর করো। আমরা বলছিলাম যে ফাংশনের প্রোটোটাইপ আর কি ডিক্লেয়ার করা হয়, এটা ইগনোর করো কিছুক্ষণের জন্য।
এই যে মেইন থেকে শুরু, সবসময় মেইন থেকে শুরু হয়, মেইনের 1 নম্বর লাইন, যে 8 নম্বর লাইন গেলাম, কাউন্টার বললো 100। এই যে গ্লোবাল যে স্কোপ আছে দেখো, গ্লোবাল স্কোপের আন্ডারে এক্স দিয়ে, সরি কাউন্ট দিয়ে এখানে 100 রাখা হলো, ঠিক আছে? এটা গ্লোবাল, এটা এই প্রোগ্রামটা যতক্ষণ নাই যে 21 নম্বর লাইন থেকে বাইরে হচ্ছে বা এই প্রোগ্রামটা ক্লোজ করছো তখন পর্যন্ত এই ভ্যারিয়েবলটা থাকবে। ভালো কথা। এই যে 9 নম্বর লাইনে আসলাম, এটা কি বলতেছে, ফাংশন ওয়ানে যান, ফাংশন ওয়ান কলিং, ফাংশন ওয়ানকে কল করতেছি, মানে ফাংশন ওয়ানে যান, ফাংশন ওয়ানে গেলাম, 12 নম্বর লাইন। মনে রাখবা আমরা এই কথা থেকে গেছি, বলো দেখি, এখান থেকে গেছি, যে আমি টিকমার্ক দিয়ে আসলাম, এখানে ছিলাম শেষ। কথা বুঝছো? জি স্যার। মানে আমি যদি তোমাকে গ্রাফিক্যালি দেখাই, যে মেইনে ঢুকছো তো, এখান থেকে প্রথম লাইন করার পর তোমাকে এখন বলছে ফাংশন ওয়ানে যান, ফাংশন ওয়ানে গেলাম, এই যে আসলাম, ইন্টিজার টেম্প বলতেছে, তাহলে এর জন্য একটা ভেরিয়েবল টেম্প আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে বলছে টেম্পের মধ্যে কাউন্ট রাখেন, এখানে আর কোনো কাউন্ট আছে, এখানে আর কোনো কাউন্ট নাই, তাহলে এই কাউন্টের জন্ম কোথায়? স্যার এই 100। গ্লোবাল। তাহলে এই 100 তোমার এই টেম্পের মধ্যে চলে যাবে। ভালো কথা। এখানে এই নাম্বার 15 নম্বর লাইনে আসার পর বলছে ভাই ফাংশন 2 তে যান। এখন কি করবা, মেইন থেকে ফাংশন ওয়ানে আসি অলরেডি, এখান থেকে বলছে ফাংশন 2 তে যান, গেলাম। মনে রাখিও আমি কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম, ঠিক আছে? জি স্যার। এটা আমি লিখে রাখি। এখানে যখন আসছিলাম 9 নম্বর লাইনে ছিলাম, এখানে যখন যাচ্ছি তখন 15 নম্বর লাইনে ছিলাম। তাহলে এখান থেকে ফাংশন 2 তে আসলাম, এখানে 19 নম্বর লাইনে ইন্টিজার কাউন্ট। এটা কি ইন্টিজার কাউন্ট মানে কি লোকাল কাউন্ট না, এখানে আরেকটা, যে লোকাল কাউন্ট দিয়ে এখানে একটা ভ্যালু কত হবে, 50। এখানে তুমি আসলে যে কাউন্টের ভ্যালু প্রিন্ট করতে বলছে, এই ইমিডিয়েট কাউন্ট কোনটা, এই লোকাল কাউন্টটা দেখবে না, না এই কাউন্টটা দেখবে? না স্যার 50 স্যার। লোকাল কাউন্ট তো এই 50 দেখবে, 50 ভ্যালু ডিক্লেয়ার করবে। এই লাইন দিয়ে যে এই মাত্র এই লাইন দিয়ে যখন মাত্রই বের হবে এই যে ফাংশন, এখান থেকে ব্যাক করে যেতে হবে না? ব্যাক করে কোথায় যাবা, 15, এই যে 15 নম্বর লাইনে ব্যাক করো, এই যে এখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে আমরা 15 নম্বর লাইনে ব্যাক করব, ঠিক আছে না? জি স্যার। 15 নম্বর লাইনে ব্যাক করলাম, ব্যাক করার সাথে সাথে এই ওয়ার্ল্ডে যে কাউন্টটা আছে এটা কি মুছে যাবে? 50 তো দূরের কথা, এই কাউন্টের ভ্যালুটা আর থাকবে না। এখন বলো এই সিনারিওতে কাউন্ট নামে কয়টা ভেরিয়েবল আছে বলো? স্যার একটাই তো স্যার, 100। গ্লোবালটা এখনো আছে, ঠিক আছে, আমি মুছি নাই এখন। আচ্ছা, আমি 15 নম্বর লাইনে আসলাম, ফাংশন 2 এর কাজ শেষ, তারপরে লাইন কি 16 নম্বর লাইনে আসলাম, বুঝতেছো তো? এই যে টপ টু বটম আসি, যে কম্পাইলার 15 জি থেকে স্যার। 16 আসলাম, প্রিন্ট এফ কাউন্ট, বলো দেখি এই কাউন্ট কোনটা? স্যার 100 স্যার, গ্লোবাল। একটাই তো কাউন্ট আছে, গ্লোবাল কাউন্ট, 100টা আছে, এখানে 100 প্রিন্ট হবে। ডান। এই লাইন 17 নম্বর লাইনে আসলাম, দেখলাম ডান। কথায় ফেরত যাব, শেষ তো চলে আসি, কথায় ফেরত যাবো, লেখা মেইন আছে ফাংশনে স্যার 9 নাম্বার লাইনে। 9 নম্বর লাইনে ফেরত যাবো বলেই হবে, মানে এই জায়গায় 9 নম্বর লাইনের শেষে যে টিক মার্ক দিয়ে আসছি, তবে এখান থেকে কোথায় আসবো, গেট সিএইচে আসবো, গেট সিএইচ তো ডান, ঠিক আছে? এই জন্য প্রথমে 50 প্রিন্ট হচ্ছে, পরে 100 প্রিন্ট হচ্ছে। এক একটা ইউনিভার্সে আমরা যাই, ওই ইউনিভার্সে কিছু টুলস ইউজ করি, ইউনিভার্স থেকে চলে আসার সময় ইউনিভার্সটা ধ্বংস হয়ে যায়, ওই ইউনিভার্সের কোনো কিছু নিয়ে আসার সাথে সাথে নিয়ে আসা যায় না। এটা কি বুঝতে পারছো ফ্লোটা? এটা খুবই জি স্যার, বুঝতে গুরুত্বপূর্ণ। পারছি স্যার। কারো কোনো ইস্যু আছে বলো তো বাকিদের? না স্যার। ওকে, আচ্ছা আমরা একটু এত ধরে ভেরিয়েবল ভেরিয়েবল করতেছি, আমি এটা অনেক আগে দেখাইছি তোমাদেরকে। কনস্ট্যান্ট নামটা যদি সামনে জুড়ে দাও তাহলে কি হয়ে যাবে, এটা বলো, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা জীবনে চেঞ্জ হবে না। যেমন কনস্ট্যান্ট, যে ফ্লোট পাইটা আছে, কনস্ট্যান্ট দিয়ে দিলাম, এটা কেউ চেঞ্জ করতে পারবে না, করতে পারবে না মানে করতে পারবে না, ঠিক আছে? এটা তুমি এই যে তুমি ভ্যালু যে এইভাবে লেখো, যে পাই ইকুয়াল 9.1416, তোমার প্রোগ্রাম চলবে না। একইভাবে এই লিমিটটা কখনো চেঞ্জ করতে হবে না কনস্ট্যান্ট ইউজ করার জন্য। কনস্ট্যান্ট একটা কিওয়ার্ড, কখনো ইন্টিজার কনস্ট্যান্ট এভাবে ইউজ করা যাবে না, কেন? কারণ কনস্ট্যান্ট একটা ওই 32টা কিওয়ার্ডের ওয়ান অফ দেম, ঠিক আছে? এটা তুমি ইউজ করতে পারবে না। এই ক্যারেক্টারটা আর জীবনে চেঞ্জ হবে না, এই অ্যারেটা আর জীবনে চেঞ্জ হবে না, ঠিক আছে? তো কনস্ট্যান্ট অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রাইমারি কনস্ট্যান্ট, সেকেন্ডারি কনস্ট্যান্ট। প্রাইমারি কনস্ট্যান্ট গুলা ইউনিট হিসেবে কাজ করে, মানে আমি একাই, আমার সাথে আর কোনো অ্যাসোসিয়েট কেউ নাই। যেমন ইন্টিজার, একটা ইন্টিজার 5, আমি রিয়েল নাম্বার একটা ইন্টিজার 5.6 ক্যারেক্টার, একটাই ক্যারেক্টার এ বা জেড, স্ট্রিং হোল একটা ইউনিট, সাস মাল্টিপল কোনো এন্টিটি নাই, এটা এন্টিটি ওয়ান এন্টিটি আর কি। আর অ্যারে হলো কি, অ্যারে আসলে মনে করো ইন্টিজারের অ্যারে, এরকম আর কি। মনে করো 1 2 3 4, আমরা অ্যারে নিয়ে আলাদা করে পড়বো, শুধু মনে রাখো যে অনেকগুলো ইন্টিজার, মানে মোর দেন ওয়ান ইন্টিজার, মোর দেন ওয়ান ফ্লোট, মোর দেন ওয়ান ডাবল। পয়েন্টার একটা জিনিস, এটা এটা আর কি, কোনো এই যে মেমোরি অ্যাড্রেস গুলোর নাম দিয়ে আমরা না, ইন্টিজার এক্স দ্বারা বোঝাই এক্স এর বাড়ি, যেখানে আছে 5, ইন্টিজার এক্স ইকুয়াল 5 দ্বারা এইভাবে বুঝি না, এক্স নামে একটা বাড়ি আছে, যেটাতে 5 আছে বসা, এই বাড়ির অ্যাড্রেস কত, মনে করো 85 নম্বর বাড়ি। হ্যাঁ, তো এই যে অ্যাড্রেসটা 85,
এইটাই হলো তোমার কি পয়েন্টার বলে, পয়েন্টার টু দ্যাট ভ্যারিয়েবল এক্স। এটা পরে আসবো, এটা এখন দরকার নাই। স্ট্রাকচার তোমরা দেখছো যে স্ট্রাকচার স্টুডেন্ট আমি দেখাইছি তোমাদেরকে, ইউনিয়ন স্ট্রাকচার একটা ভার্সন, ওইটা আমরা পরে দেখবো। ওকে, আচ্ছা তাড়াতাড়ি আগে আমরা কিছু এখানে প্রথমে আসি ইন্টিজার কনস্ট্যান্ট, আমরা একটু তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, ইন্টিজার কনস্ট্যান্ট কিছু আছে। ইন্টিজার কনস্ট্যান্ট তোমরা বুঝতে পারতেছো? সুন্দর একটা ইন্টিজার, নেগেটিভ একটা ইন্টিজার, এগুলো পজিটিভ ছিল, একটা নেগেটিভ একটা ইন্টিজার। আমাকে শুধু বলে, আমাকে ইনভ্যালিড গুলা, এই রুলস গুলা তোমরা পড়ে নিও। জাস্ট আমাকে শুধু বলো এগুলা ইনভ্যালিড কেন। নেহা একটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন তো এটা ফ্র্যাকশন বলছো, ইন্টিজার ইন্টিজার এক্স ইকুয়াল মনে করো এই ভ্যালু গুলা, হ্যাঁ, ওখানে কি ফ্র্যাকশন থাকা যাবে? থাকা যাবে না, এই জন্য রুল। কমা, কমা তো তুমি যে খাতা কলমে যে টাকা পয়সা হিসাব করো, ক্রেডিট ডেবিট, ওখানে তুমি লেখো, এখানে ফাইজলামি করা যাবে না। এখানে নাম্বার টানা লিখতে হবে, কোনো কমা টমা দেওয়া যাবে না। 10,000 টাকা, 932 টাকা, এসব লেখা যাবে না, ঠিক আছে? কমা দেওয়া যাবে না, ডলার সাইন নিষিদ্ধ। কনস্ট্যান্টের সাথে কোনো ডলার বিস্মৃষণ সাইন হবে না, অন্তত ইন্টিজারের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? জিরোর আলাদা মিনিং আছে, জিরো অক্টাল নাম্বার ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জন্য শুধু ইমনি আর কি, যে স্যার 0 1 2 তো একই কথা, 12 বোঝেন না, এই আমরা বুঝলাম সি কেস সেন্সিটিভ, মানে একটু কম বেশি করলে জিনিসটার মিনিং পাল্টে যায়। তো ওই জিরো, যে সংখ্যাগুলোর সামনে জিরো দেওয়া, ওগুলোকে অক্টাল সংখ্যা বোঝায়। আমরা এখানে কি অক্টাল নাম্বার নিয়ে কাজ করতেছি নাকি? বলো। এই জিরো ইউজ করা যাবে না, এক্স হেক্সাডেসিমালের জন্য ইউজ করা হয়, হেক্সাডেসিমালে ইউজ করা যাবে না। তাহলে এই যে রুলস গুলা, এগুলো মনে থাকবে না? জি স্যার। কমপক্ষে একটা ডিজিট তো থাকতে হবে, মানে ইন্টিজার এক্স ইকুয়াল ইকুয়াল 22, এটা দিয়ে দিলা 22, তাহলে সমস্যা। কিছু একটা অন্তত জিরো দাও, অন্তত 1 দাও, একটা ডিজিট থাকা লাগবে। আর ডেসিমাল পয়েন্ট, এই যে এই ডটটাকে বলে ডেসিমাল পয়েন্ট, এটা থাকা যাবে না। আইদার পজিটিভ বা নেগেটিভ হবে, প্লাস মাইনাস এভাবে লিখতে পারবো না এমনি, আসলে তো পারবো না। কোনো সাইন না দেওয়া হলে পজিটিভ বোঝায়, এটা বলার কিছু নাই। কোনো কমা বা ব্ল্যাঙ্ক স্পেস বা স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না। রেঞ্জটা এইটা কেন, 32 বিটের জন্য, 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 32 কে তুমি 2 ভাগ করো, এইটা আসে, এটা আসবে। মানে এটা হলো -2 টু দি পাওয়ার 32 -1 থেকে শুরু করিয়া, যে 2 টু দি পাওয়ার, এই যে এই বড় নাম্বারটা হলো 2 টু দি পাওয়ার 32 -1, সরি 2 টু দি পাওয়ার 30, হ্যাঁ 2 টু 32, হ্যাঁ ঠিক আছে, 32 -1 থেকে -2 টু দি পাওয়ার 32 -1 পর্যন্ত। এটা আমি বেশ কয়েকবার দেখাইছি, এটা রিপিট করতে পারি আমি। বুঝতে পারছো তো কিভাবে ইন্টিজার ডিক্লেয়ার করবো আর কি? ডিক্লেয়ার করা মানে ইন্টিজার ভ্যালু গুলা কিভাবে বসাবো। এখন দেখলাম ইন্টিজার ভ্যারিয়েবল গুলা কিভাবে নাম করতে হবে, এখন দেখছি ইন্টিজার ভ্যালু গুলা অ্যাকচুয়াল ভ্যালু কিভাবে দিবা, এটা বুঝতে পারছো না? এটা খুব কঠিন কিছু না, আশা করি বুঝছো। হম, ঠিক আছে। এটা হলো ডেসিমাল। আচ্ছা, অক্টালের ক্ষেত্রে নিয়মটা হলো কি, মানে তুমি যে 12 লিখছো, মানে 12 আর এই 0 12 মধ্যে পার্থক্য কি, 12 বোঝাচ্ছে তোমার ডেসিমাল, মানে 12 মানে 12, আর 0 1 2 দ্বারা বোঝাচ্ছে এটা অক্টাল একটা নাম্বার। হ্যাঁ, 0 1 2 এটা অক্টাল একটা নাম্বার যদি হয়, তাহলে এইটা আসলে ডেসিমাল কত বলতে পারবে কেউ? স্যার ডেসিমেল 10 হয়। তো এখানে খেয়াল করো, এই যে 10 10 যে ডেসিমাল নাম্বারটা আছে, এটা যদি অক্টাল নাও 12 আসে, তাহলে 12 যদি অক্টাল হয়, তাহলে ওটা ডেসিমাল হলো 10। অক্টাল থেকে ডেসিমাল কিভাবে নেয়, এই যে তোমার যে এটা মনে হয় এটা 0তম পজিশনের নাম্বার। একক থেকে দশকের ঘর, এককে 2 আছে, দশকের ঘরে, তো দশকের ঘরে কত আছে? দশকের ঘরে কত আছে? 1 আছে। সো তুমি অক্টালে যেহেতু নিয়ে যেতে চাচ্ছ, এটা 8 এর পাওয়ার 0, কারণ এটা 0তম পজিশনে আছে। এককেরটা, দশকেরটা 1তম পজিশনে, মানে বাম থেকে ডানি ভাবে যায়, 0 1 2 3 এভাবে যায়। তো রাইট মোস্টটা হলো 0th, তারপর একটা হলো ফার্স্ট, তারপরটা সেকেন্ড, এভাবে সামনে আগায়। 2 আছে 0তম পজিশনে, এই জন্য 8 টু দি পাওয়ার 0, আর কোএফিসিয়েন্ট কত? 2। 1 আছে কি আহ, মানে 1তম পজিশনে, এই জন্য কি 8 টু দি পাওয়ার 1, সামনে কত? কোএফিসিয়েন্টটা 1। কথা বুঝতে পারছো? এভাবে এগুলা যোগ করে তুমি যদি পাও 10 পাবা।
কিন্তু আইসিটি 3 নম্বর চ্যাপ্টারে জি ছিল, স্যার তোমরা একটু দেখতে পারো যারা মানে যদি ভুলে যাও আর কি, বইটা খুলে দিতে পারো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু মানে লুক ব্যাক গো ব্যাক টু আইসিটি বুক অফ এইচএসসি সিলেবাস, ঠিক আছে? তোমাদের যদি কষ্ট হয় এই কোর্সটা করতে, তুমি আগে আইসিটির ওই 3rd চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার এগুলো একটু দেখবা, আশা করি তোমার একটু হেল্প হবে। তো এগুলা আর কি, এই 2 4 5 যেগুলো আছে এগুলো হলো অক্টাল নাম্বার। হ্যাঁ, জিরো দিতে হবে, জিরো দিয়ে বুঝাবা তুমি অক্টাল। তো ফাইজলামি করার জন্য সামনে জিরো দিলে মানে 12 তুমি বুঝাচ্ছ, বা ফাইজলামি করার জন্য জিরো দিচ্ছে, এটা অক্টালে চলে যাবে কিন্তু পরে, বুঝছো তো? এই 12 মানে কিন্তু 12 না, 12 মানে 10, কথা বুঝছো? ঠিক আছে, তুমি যে 0 1 0 0 1 0 1 যদি জিরো দাও, এটা কিন্তু অন্য মিনিং। হ্যাঁ, এটা কত হবে? এই যে 0 1 0 মানে কিন্তু 8। সো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগবে জিনিসটা। এবার আমরা একটু হেক্সাডেসিমাল যাই। ওখানে যদি জিরো দিয়ে যদি অক্টাল বোঝানো হয়, এখানে এক্স এক্স ছোট হাতের এক্স বা বড় হাতের এক্স এগুলা দ্বারা বোঝায় যে আমি হেক্সাডেসিমাল নাম্বার, নট ডেসিমাল নাম্বার। তো জিরো এক্স দ্বারা খুব ইজিলি পরিচয় পাওয়া যায় যে আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার, আমার নাম্বারটা কত 1445, 14A5। তাহলে 14A5 এর ডেসিমালটা কত যদি জানতে চাও, সাইডে কত অ্যাকচুয়ালি আগের মতোই, এই যে বাম থেকে ডানে আর কি, এটা জিরো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার নাম্বার, মানে একক দশক শতক হাজার বলি না, এইভাবে আর কি, 0তম 1তম 2তম 3তম। তাহলে এটা ডেসিমাল কি? ডেসিমাল হলো এই যে 1 নিবা, 1 ইন্টু কত 16, যত আমরা হেক্সাডেসিমাল মানে কি 16টা সংখ্যা। অক্টালে যেমন 8 এর পাওয়ার নিছি, আর এখানে হেক্সাডেসিমাল 16 পাওয়ার নিব। তো 16 কততম 1 কততম পজিশনে আছে? 3 আছে, এই জন্য 16 পাওয়ার 3। এরপর 4 নাও, 4 ইন্টু 16 পাওয়ার কত হবে? 2 নম্বর পজিশন আছে 2। এরপরে এ নাও, আচ্ছা এ মানে হলো 10, বি সি ডি ই এফ, 11 12 13 14 15। এ মানে 10, বি মানে 11, সি মানে এভাবে আর কি, এফ মানে 15। তাহলে এ মানে 10, তাহলে 10 ইন্টু 16 পাওয়ার কত, কত নম্বর পজিশনে আছে? 10 1। ফাইনালি এফ, এফ কত? 15, 15 ইন্টু 16 পাওয়ার কত, কয় নম্বর পজিশনে আছো তুমি? 0। তো এগুলো সবগুলো যে যোগ করো যেটা হয় সেটা হবে তোমার কি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট কি ডেসিমাল নাম্বার। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা জিনিসে বাইর করা যাবে, বুঝছো? নিয়মটা জি কি? স্যার সামনে 0x দিয়ে শুরু করতে হবে, তাহলে বুঝাবো যে পরের যে ইউনিটটা এটা হেক্সাডেসিমালে আছে, মানে 12 আর 0x12 একই কথা হবে, অথবা 0 0 12, এটা এই তিনটা জিনিস কিন্তু আলাদা, এটা মনে রাখতে পারবো তো। ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল। এই 12 দ্বারা 10 বোঝায়, এই 12 দ্বারা হয়তো অন্য কিছুই বোঝায়, ঠিক আছে? স্যার ছোট হাতের এক্স আর বড় হাতের এক্স এর কি সিগনিফিকেন্স একই? একই জিনিস, কখনো আপার কেসে লেখে, কখনো লোয়ার কেসে লেখে, বাট এটার মাহাত্ম্য নাই। স্যার অনেক কিন্তু সি অনেক তো সময় কেস সেনসিটিভ, কে সি তো কেস সেনসিটিভ স্যার। এটা সি আসলে নির্ভর ল্যাঙ্গুয়েজ। করে, এটা আসলে নির্ভর করে কি যে তুমি যখন একটা নাম্বার লিখতেছো 14A5, তুমি কি বড় হাতের গুলা প্রিফার করো না 14A5 এইভাবে তুমি প্রিফার করো? তো এটা প্রিন্টের সাথে রিলেটেড, তুমি ডিসপ্লে যে করাতে চাও বা ভ্যালুটা রাখতে চাও, কিভাবে রাখতে চাও ওইটা বুঝায় আর কি। ছোট হাতের যদি এক্স ইউজ করো তাহলে যে এবিসি গুলা ওভাবে আর কি ইউজ করো তুমি। হ্যাঁ, যেকোনো 0x বা বড় হাতের এক্স একটা দিয়ে শুরু করলে হবে, এটা প্রিন্টের সাথে অ্যাসোসিয়েটেড। তুমি যদি এখানে একটা জিনিস আছে, তুমি যদি এই যে ফরম্যাট স্পেসিফায়ার দেখছো না, যে এলডিডি দেখছিলা, ওইটা ইন্টিজার প্রিন্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়। তুমি যদি বড় হাতের এক্স দাও তাহলে এবি এফ আপার কেস কিভাবে দেখাবে আর কি। বাট তুমি যদি ছোট হাতের এক্স দাও তাহলে তোমার ছোট হাতের এবিসিডি দেখাবে, কথা বুঝতে পারছো? মানে তুমি ডিসপ্লে কিভাবে করবা এটার উপর বেস করে আসলে এটা অনেকটা মানে কিভাবে হয় আর কি, এমনি কোনো তেমন একটা ডিফারেন্স নেই, বোথ আর হেক্সাডেসিমাল নাম্বারস, বুঝতে পারছো? ইয়েস স্যার। ফ্লোটিং এর রুলস এন্ড রেগুলেশন লেখা আছে, এটা ফ্লোট হবে, প্লাস চিহ্ন ইউজ করার কোনো সমস্যা না, ফ্লোট তো ফ্লোটের জন্য লাগবেই। ই ফর এই যে পাওয়ারটা আর কি 10⁻⁻89 এটা বুঝাইছে আর কি, এই যে এটা e⁻10⁻+56 এটা বুঝাইছে। ডেসিমাল পয়েন্টে থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা, থাকতে হবে। এটা পজিটিভ নেগেটিভ হইতেই পারে, কোনো সমস্যা নাই, কোনো সাইন না থাকলে পজিটিভ, এটা সবাই জানে। কমা থাকা যাবে, কমার কোনো সুযোগ নাই, ব্ল্যাঙ্ক স্পেসেরও কোনো সুযোগ নাই। যেমন দেখো এখানে E-89 দেখছে, এখানে স্পেস দিতে হবে না, যে 32 স্পেস
শুরু করলাম স্পেস 89 এইসব ফাজলামি করা যাবে না, টানা লিখতে হবে, কোনো গ্যাপ থাকা যাবে না। এগুলো তো ম্যান্টিসে কিভাবে ভাগ করা হয় এটা আমি বলছি। এটা কেন ভ্যালিড না, কেননা এটা হলো তোমার কি, এটা তোমার ডেসিমাল পয়েন্টও নাই, কারণটা লেখা আছে। এটা যেমন এটাকে ওই যে 1/2, এটা তুমি আসলে মিন করেছো এটা না, এইভাবে লিখতে হবে। এটা যে মানে ডেসিমাল পয়েন্ট ইউজ করে এইভাবে ডিভাইড দিয়ে না, মানে তুমি এখানে তো মানে রেগুলার, আমরা কি এখন এই যে কি বলে অ্যালগো লিখতেছি নাকি, অ্যালগো বা ফ্লো চার্টে আছে নাকি যে C/5 F - 32 / 9 এভাবে লেখা যাবে কিছু, এখানে সুযোগ আছে? বলো। নো স্যার। নো স্যার। 0.5 দিচ্ছে, এখানে 0.5 হবে, কমা দিচ্ছ সমস্যা। আর পাওয়ার কখনো ফ্র্যাকশন হয় না, এটা মানে এটা তো ইম্পসিবল, এটা দেওয়া যাবে না। এক্সপোনেন্ট ক্যান নট বি ফ্র্যাকশন, এটা একটা জিনিস টু লার্জ, মানে তোমার হয়তো তোমার যতটুকু এরিয়া আছে 38, মানে 10⁻38 পর্যন্ত অ্যালাউ করে, তুমি দিছো 10⁻380, এত বড় সংখ্যা ধরতে পারবে না, এটা মানে কি মেমোরিটা ওটা মানে ওভারফ্লো হয়ে যাবে আর কি, থাকবে না জিনিসটা, এটা বুঝেছে। ক্যারেক্টার আমি বলছি সিঙ্গেল সিঙ্গেল কোটেশনের মাঝখানে ক্যারেক্টার থাকবে, এটা আলফাবেট হইতে পারে, নাম্বার হইতে পারে, কোনো সিম্বল হইতে পারে, হ্যাশ চিহ্ন হইতে পারে, স্টারিস হইতে পারে, এটা উদাহরণ দিয়ে দেখাইছি আমি। আর নিচেরটা দেখো, এটা আমরা পার্থক্য আছে কিন্তু, এটা হলো একটা ক্যারেক্টার সিএইচ, একটা ক্যারেক্টার সিএইচ, আমি দেখাইছিলাম এটা যে সিএইচ অ্যারে অফ 8, মানে 8টা ক্যারেক্টার লাগবে আমার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা। তুমি বলো যে যে স্যার ক্যারেক্টার অফ অ্যারে 8টা ক্যারেক্টারের, জিনিসটা এরকম, তুমি যদি CH1 CH2 ডট 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 দিয়ে CH যদি 8 লেখা যার কথা ছিল, CH8 লেখা মানে কি এরকম 8টা কপি, হ্যাঁ। আমরা অ্যারেনের জিনিসের কথা বলবো বাস, মানে সিগনিফিকেন্স এটাই আর কি। CH1 2 3 4 5 6 7 8, এটা এই 8টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যার কথা, CH8 ডিক্লেয়ার করা তার কথা। CH0 দ্বারা তুমি যে ক্যারেক্টার 1 বুঝাবা, CH1 দ্বারা তুমি ক্যারেক্টার 2 বুঝাবা, CH3 দ্বারা ক্যারেক্টার 3 বুঝাবা, CH CH7 দ্বারা তুমি ক্যারেক্টার 8 বুঝাবা। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আর কোনো জি প্রশ্ন স্যার। আছে? জি না স্যার। আজকে আমরা এই পর্যন্ত রাখবো।